রয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা আমাদের ইন্টারনেট ফার্স্ট পেপারের জন্য, এবং তোমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আগামী দিনে যদি তুমি এই ফিল্ডে নাম লেখাতে চাও, যেটা বারবার বলে এসছি, তো তোমাকে এই সাবজেক্টটাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তোমার দিক থেকে মাইক্রোফোন বন্ধ রয়েছে, থাকবে এই কয়েকদিনে। নতুন ব্যাচ শুরু হওয়ার সময় মাইক্রোফোন খোলা থাকবে, অর্থাৎ নতুন ব্যাচের মধ্যে মাইক্রোফোন বন্ধ থাকবে না। সেক্ষেত্রে তোমার ইচ্ছা মতো তুমি মাইক্রোফোন অন অফ করতে পারবে, বা তোমার দিক থেকে সেই বাউন্ডারি বা লিমিটেশন থাকবে না, আপাতত রয়েছে। তোমরা কমেন্ট বক্সে রেসপন্স করতে পারো, ইন কল মেসেজ বা চ্যাট অপশনে, অথবা তোমরা রিয়াকশন দিয়ে তোমাদের রেসপন্স জানাতে পারো। গতকাল ক্লাস অর্থাৎ কমিউনিকেশনের রেকর্ডিং বা পিডিএফ নোটস এখনো পর্যন্ত যায়নি। একটু ওয়েট করে যাও, সবার কাছে সবকিছু চলে যাবে। যারা সিক্রেট কোড পাঠাচ্ছ তাদের সবার কাছে সবকিছু যাবে, কারণ সেগুলো স্টোর করা আছে, সেগুলো অবশ্যই আমাদের ডেটাতে রয়েছে। এটাতে বারবার কোনো মানে ভয় পাওয়ার বা করার কোনো দরকার নেই, কোনো এক্সট্রা মেসেজ করার দরকার নেই, সবার কাছে সবকিছু চলে যাবে। একটু সেই পর্যন্ত ধৈর্য রাখো, একটু অপেক্ষা করো। ম্যাডাম জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো, একটু ওয়েট করে যাই। তৃতীয় দিনে ক্লাস শুরু হচ্ছে, ম্যাডাম জয়েন করে গেছেন। শুধু সবার কাছে রিকোয়েস্ট রইলো, একটু ক্লাসটা মন দিয়ে শোনো। রিসার্চ অ্যাপটিটিউড আবারও বলছি, খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো একটু মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো কি কি রয়েছে। ম্যাডাম অবশ্যই খুব ডিটেলসে তোমাদেরকে এক্সপ্লেন করবেন। আর আরেকটা কথা যেটা বলার, যে অপ্রয়োজনীয় মেসেজ করো না। অবশ্যই দরকারে মেসেজ করো, একবার না 100 বার মেসেজ করো, কিন্তু অপ্রয়োজনীয় একটাও মেসেজ করো না। সেটা মানে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট রয়েছে, তারা অ্যাকচুয়ালি ক্লাস সিরিয়াসলি করছে, তাদের জন্য খুব অসুবিধা হবে। তো এটাই সবার কাছে রিকোয়েস্ট রইলো, একটু প্লিজ এই জায়গাগুলো দেখো। আমরা সবাই ম্যাচিওর, বললেও কম বলা হবে, আমরা সবাই এনাফ ম্যাচিওর। গুড ইভিনিং ম্যাডাম, ওয়েলকাম ক্লাসে। এগুলো আপনি শেয়ার করতে পারেন বা আনমিউট করতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। তো ফার্স্টে আমি এটা নিয়ে সিলেবাসটাকে নিয়ে ডিসকাশন করব। তো দেখো কি রয়েছে, ফার্স্টে তোমাদের পড়তে হবে রিসার্চ মিনিং। রিসার্চ বলতে কি বোঝানো হয়? তো গবেষণা, এই গবেষণা বলতে বোঝায় কিন্তু কোনো কিছুকে, নতুন একটা জিনিসকে আবিষ্কার করা, অথবা কোনো যেটা এক্সিস্ট করছে, কোনো বিদ্যমান কোনো কিছু, সেটাকে নতুন করে পরিমার্জন এবং সম্প্রসারণ করা। তাহলে গবেষণা মানে হলো কি, কোনো বিষয় সম্পর্কে নতুন করে কোনো কিছু জ্ঞান অর্জন করা, বা আরো সেই বিষয়টাকে আরো গভীরভাবে জানা। তারপর যেটা তোমাদের পড়তে হবে, টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। গবেষণার কিছু কিছু টাইপস রয়েছে, যেমন কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, এক্সপেরিমেন্টাল, ডেসক্রিপটিভ, অ্যাপ্লাইড রিসার্চ। এই টাইপগুলো তোমাদের পড়তে হবে। তো আমি একটুখানি বলে দিই যে এই টাইপগুলো সম্বন্ধে। তো কোয়ালিটেটিভ রিসার্চ কি? এর মানে হলো কিন্তু গুণগত গবেষণা। এটা কিন্তু এক ধরনের গবেষণা যার লক্ষ্য হলো কিন্তু ডেসক্রিপটিভ, বর্ণনামূলক কিন্তু তথ্য সংগ্রহ। যেমন ধরো কোনো একটা জায়গায় তুমি সার্ভে করতে যাচ্ছ, এবং সেই সার্ভেতে গিয়ে তুমি কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু তাদের সেখান থেকে কিছু কালেক্ট করছো। তো সেটা হচ্ছে কি হয়, এটা ব্যাখ্যামূলক বা গভীর সাক্ষাৎকার করে তুমি তাদের থেকে জিনিসগুলোকে নিচ্ছ। তো এটা কিন্তু বর্ণনামূলক কোনো তথ্য সংগ্রহ, এবং সেটাকে অ্যানালাইসিস, একটা বিশ্লেষণ করা, এবং ব্যক্তিদের সামাজিক বাস্তবতা, যার মধ্যে তাদের মনোভাব, বিশ্বাস, এগুলো কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। তো যেটা হচ্ছে বর্ণনামূলক হবে, সেটাই কিন্তু হবে কোয়ালিটেটিভ রিসার্চ। তারপরে কি রয়েছে, কোয়ান্টিটেটিভ রিসার্চ। তো কোয়ান্টিটেটিভ,
এটা বলতে কিন্তু বোঝাচ্ছে একটা সংখ্যাগত, একটা সংখ্যাসূচক তথ্য সংগ্রহ। আরেকটা কথা, কোয়ালিটেটিভ রিসার্চে কিন্তু কোনো কিছু সংখ্যার কিছু ব্যাপার থাকে না, কিন্তু কোয়ান্টিটেটিভ রিসার্চে কিন্তু সংখ্যাসূচক তথ্য সংগ্রহ, সেগুলোকে বিশ্লেষণ করা এবং ব্যাখ্যা করতে হয় কিন্তু কোয়ান্টিটেটিভ রিসার্চে। এরপরে কি রয়েছে? এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চ কি? মনে হচ্ছে এক্সপেরিমেন্ট করা কোনো কিছুকে। তো এই রিসার্চে কিন্তু আমাদের কোনো কিছুকে এক্সপেরিমেন্ট করতে হয়। তো যেমন কোনো ল্যাবরেটরিতে যেই রিসার্চ গুলো হয়ে থাকে, কোনো কারণ মানে কিছু আমি এক্সপেরিমেন্ট করছি, তো এই ধরনের রিসার্চকে বলা হয় কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চ। এর কিছু ভাগ রয়েছে, যেমন প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ, ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ, স্ট্যাটিস্টিক্যাল, কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ। এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে, এগুলো কিন্তু ক্লাসে আমরা খুব ভালো করে এর পরবর্তী যে ক্লাসগুলো হবে সেখানে কিন্তু খুব ডিটেলসে আমরা এগুলো আলোচনা করব। তো তারপরে রয়েছে কি ডেসক্রিপটিভ রিসার্চ। ডেসক্রিপটিভ, তো এখানে কিন্তু কোনো একটা ঘটনা বা কোনো একটা পরিস্থিতিকে যখন আমি ডেসক্রাইব করি, আমাদের রিসার্চে যখন আমি কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা ঘটনাকে যখন আমি রিসার্চ করি, তখন কিন্তু সেটা হয়ে যায় ডেসক্রিপটিভ রিসার্চ। কোনো প্রবলেম, কোনো সিচুয়েশনকে যখন আমরা ডেসক্রাইব করি, তখন কিন্তু সেটাকে বলা হয় ডেসক্রিপটিভ রিসার্চ। এবং এটা কিন্তু মূলত সিচুয়েশনের, কোনো সিচুয়েশনের নেচারটাকে ডেসক্রাইব করার কিন্তু চেষ্টা করে। এই ডেসক্রিপটিভ রিসার্চে কিন্তু এটা করা হয়। তারপরে কি রয়েছে? অ্যাপ্লাইড রিসার্চ। অ্যাপ্লাইড, তো আমরা যখন এই অ্যাপ্লাইড রিসার্চ কোথায় করা হয়? আমরা যখন একটা কোনো পার্টিকুলার প্রবলেম, একটা কোনো পার্টিকুলার সমস্যাকে আমরা যখন নির্মূল করে নিতে চাই, এবং এই জায়গাগুলোকে করার জন্য কিন্তু আমরা এই অ্যাপ্লাইড রিসার্চকে কিন্তু অ্যাপ্লাই করে থাকি। তাহলে কোনো একটা পার্টিকুলার প্রবলেম, যে কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে সলভ করার জন্য কিন্তু আমরা এই অ্যাপ্লাইড রিসার্চ করি। তাহলে অ্যাপ্লাইড রিসার্চ কিন্তু কোনো ইমিডিয়েট প্রবলেমকে সলিউশন করার জন্য করা হয়ে থাকে। যেমন ধরো, আমি এটা বললাম যে কোনো স্টুডেন্ট অনেকদিন ধরে তার দেখা যাচ্ছে রেজাল্ট খুব খারাপ হচ্ছে, সেই সময় টিচাররা ভাবলেন যে এই এতজন স্টুডেন্টের রেজাল্ট এত খারাপ হচ্ছে, তো ইমিডিয়েট সেখানে একটা সলিউশন করার কিন্তু একটা সলিউশন করতে হবে। তো সেখানে কিন্তু আমাদের এই অ্যাপ্লাইড রিসার্চ করতে হয়। তো একটা ইমিডিয়েট প্রবলেমকে সলিউশন করার জন্য আমরা যেই রিসার্চটা করব, সেটাকে কিন্তু বলা হয় অ্যাপ্লাইড রিসার্চ। এরপরে রয়েছে কি কোরিলেশনাল রিসার্চ বলেও কিন্তু একটা রিসার্চ হয়। তো কোরিলেশনাল রিসার্চ কি? যখন আমরা দুটোর মাঝখানে দুটো ভ্যারিয়েবলস বা তার অধিক কোনো ভ্যারিয়েবলস এর মাধ্যম দিয়ে দুটো রিলেশনশিপকে খোঁজার চেষ্টা করি, তখন কিন্তু সেখানে কোরিলেশনাল রিসার্চ করা হয়ে থাকে। যেমন একে অপরের সাথে রিলেশন, যেমন কোনো একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টের থেকে আরো ভালো মার্কস পাচ্ছে, তো দুইজনের যে একটা রিলেশনশিপকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। তো এখানে কিন্তু হয়ে যায় কি কোরিলেশনাল রিসার্চ, যেখানে হচ্ছে কি দুই বা ততোধিক ভ্যারিয়েবলস এর মধ্যে যখন আমরা কোনো কিছুকে খোঁজার চেষ্টা করেছি, সেই স্টুডেন্টটা কেন এত ভালো রেজাল্ট করছে আর সেই স্টুডেন্টটা এত কম নাম্বার কেন পাচ্ছে। তো এইটা হচ্ছে কি কোরিলেশনাল রিসার্চ। আরেকটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, আর ক্যারেক্টারিস্টিক্সটা আমি আজকে পড়াবো, তাই এখন আমি বলছি না, আমি এটা আজকে ক্লাসে ডিসকাশন করব। এরপরে রয়েছে পজিটিভিজম অ্যান্ড দ্য পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ টু রিসার্চ। তো এখানে পজিটিভিজম, তো এই পজিটিভিজমরা কিন্তু বিশ্বাস করে যেই জিনিসটাকে আমরা প্রুফ করতে পারবো, তাকেই কিন্তু আমরা শুধুমাত্র বিশ্বাস করব। পজিটিভিজমরা শুধুমাত্র বিশ্বাস করে যেই জিনিসটাকে আমরা প্রুফ করতে পারবো তাকেই একমাত্র বিশ্বাস করা হবে, এবং যাকে আমরা প্রুফ করতে পারবো না, যাকে কখনো প্রুফ করা যায়ই না, সেই জিনিসটাকে কিন্তু আমরা বিশ্বাস করব না। এবং এখানে কিন্তু কিছু পূর্ব নির্ধারিত সত্য, এখানে কিন্তু কিছু পূর্ব নির্ধারিত সত্য থাকে, এবং এই পজিটিভিস্টটা কিন্তু শুধুমাত্র রিয়েলিটি, এই বাস্তবে রিয়েলিটি জগৎটাকে কিন্তু বিশ্বাস করে।
তারা কিন্তু ক্রিটিক্যাল রিয়েলিটিতে কিন্তু বিশ্বাস করে না, তারা কিন্তু শুধুমাত্র এই রিয়েলিটিকে বিশ্বাস করে। এবং পজিটিভিস্টরা কিন্তু টোটালটাই কিন্তু অভিজ্ঞতার উপরে নির্ভর করে। এবং এই পজিটিভিজমরা কিন্তু ডিডাকশন ফরম্যাটকে কিন্তু অবলম্বন করে থাকে। এবং পজিটিভিজমরা সব সময় কিন্তু পুরোনো নলেজ, কোনো একটা পুরোনো নলেজকে যাচাই করার উপর কিন্তু বিশ্বাস করে। অপরদিকে একদম পোস্ট পজিটিভিস্টরা, এরা কিন্তু বলে যে রিসার্চ হচ্ছে একটা সম্ভাবনার জায়গা, সম্ভাবনা, প্রবাবিলিটি, যে কোনো কিছু হওয়ার কিন্তু চান্স রয়েছে। তাহলে যেটা আমি ভাবছি তাকে আমি বাস্তবে অ্যাপ্লাই করে দেখব, এবং থিওরি এবং প্র্যাকটিস এই দুটোকে মেনে নিয়ে কিন্তু চলতে হবে। তারা কিন্তু বলে যে অনেক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, সবকিছুকে কিন্তু রিজেক্ট করা যায় না। তো এরা কিন্তু প্রবাবিলিটি, সবকিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, এরা কিন্তু সেই প্রুফ এবং যেটাকে প্রুফ করা যায় না এরকম কিন্তু পজিটিভিস্টদের মতো নয়। এরা কিন্তু বলে সবকিছু হওয়ার প্রবাবিলিটি রয়েছে। এইটা কিন্তু তোমাদের পড়তে হবে, পজিটিভিজম অ্যান্ড দ্য পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ টু রিসার্চ। এরপরে আমি মেথডস অফ রিসার্চ গুলো বলেই দিয়েছি আগে, এগুলো রয়েছে স্টেপস অফ রিসার্চ। সো স্টেপস অফ রিসার্চটা আমি আজকের ক্লাসে আলোচনা করব। এরপরে কি থিসিস এন্ড আর্টিকেল রাইটিং। তো এই থিসিস এবং আর্টিকেল যখন তুমি পিএইচডি করবে, পিএইচডি করার পরে কিন্তু তোমাকে এই থিসিস এবং আর্টিকেল রাইটিং কি করে লিখতে হয় একটা থিসিস, সেই ফরম্যাট গুলো কিন্তু এই রিসার্চ অ্যাপটিটিউডে কিন্তু পড়ানো হয়। ঠিক আছে, যে কি করে একটা থিসিস কি হবে, একটা প্রথমে আমরা অ্যাবস্ট্রাক্ট লিখবো, তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে, তারপরে হচ্ছে সেখানে বিবলিওগ্রাফি রয়েছে, তারপরে কনক্লুশনস, এইগুলো কি করে লেখা হয়, সেই ফরম্যাটটা কেমন, সেই স্টাইল গুলো কিন্তু এখানে তোমাদের পড়তে হবে। এরপরে রয়েছে কি অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ। তো গবেষণায় কিন্তু সাধারণত প্রচুর জটিল তথ্য কিন্তু ব্যবহার করা হয়। তো সেইগুলোর জন্য তোমাকে কিন্তু আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটাকে কিন্তু ব্যবহার করতে হবে। কারণ বিভিন্ন ধরনের গুগল সার্চ করে তুমি শোধ গঙ্গা, শোধ গঙ্গোত্রী, এগুলোতে দেখতে পাবে বিভিন্ন ধরনের জার্নাল আর্টিকেল, যারা যারা আগে রিসার্চ করেছে সেইগুলো কিন্তু সেখানে থাকে। তো সেখান থেকে তুমি যে রিসার্চটা করবে সেখান থেকে কিন্তু তুমি আইডিয়াটা নিতে পারবে যে আগে কি সেখানে রিসার্চ করে গেছে। তো সেগুলো পড়ে কিন্তু তুমি তোমার রিসার্চে অনেক ধরনের আইডিয়া নিতে পারবে। তো সেই অ্যাপ্লিকেশনটা তুমি কিন্তু আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে এটা কিন্তু পড়তে হবে। আরেকটা রয়েছে কি রিসার্চ এথিক্স। তো গবেষণা করলে কিন্তু কিছু তোমাকে জিনিস মেনে চলতে হবে। তুমি কোনো বই থেকে কারোর জিনিস যদি কিছু মানে তুমি একটা কোটেশন নিলে, তো সেখানে কিন্তু তোমাকে লিখতে হয় যে অমুক বই থেকে অমুক আর্টিকেলে আমি এটা পেয়েছি তাই আমি লিখেছি, তোমাকে কিন্তু বলে দিতে হবে। কিন্তু তুমি যদি কারোর কৃতিত্ব স্বীকার না করো সেখানে, সেটা কিন্তু তোমার প্ল্যাগারিজম চেক হয় সেখানে, ঠিক আছে। তুমি যদি কারোর জিনিস সেখানে তুমি লিখে দিলে, পুরো টুকে ফেললে, কারোর থিসিসের কিছু জিনিস পুরোপুরি টুকে দিলে নিজের রিসার্চে, সেখানে তুমি কিন্তু প্ল্যাগারিজমের আওতাভুক্ত হয়ে যাবে। মানে তোমার ওই থিসিসটা ক্যান্সেল পর্যন্ত হয়ে যেতে পারে। তো রিসার্চ করতে গেলে কিছু এথিক্স কিন্তু তোমাদের মেনে চলা প্রয়োজন, সেটা কিন্তু তোমাদের এখানে রয়েছে। এটা কিন্তু প্ল্যাগারিজম, ওই প্ল্যাগারিজমের কিছু 1, 2, 3 এরকম কিছু লেভেল রয়েছে। সেই লেভেল গুলো তোমাদের এখানে পড়তে হবে, যে কোন প্ল্যাগারিজমের অন্তর্ভুক্ত হলে কি ধরনের তোমাকে শাস্তি দেওয়া হবে। তো এইগুলো কিন্তু তোমাকে পড়তে হবে এই রিসার্চ এথিক্স এর ক্ষেত্রে। এছাড়াও এই সিলেবাসের বাইরেও অনেক কিছু থেকে তোমাদের কোশ্চেন আসে, যেমন বিভিন্ন ধরনের ভ্যারিয়েবলস থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে, যেমন এক্সট্রানাস ভ্যারিয়েবল, ডাইকোটমাস ভ্যারিয়েবল, পলিকোটমাস ভ্যারিয়েবল, আরো অনেক কিছু পড়তে হয়, যেমন ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, নমিনাল ভ্যারিয়েবল, অর্ডিনাল ভ্যারিয়েবল, ইন্টারভাল, রেশিও। তো এইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এছাড়াও কিন্তু আরো অনেক কিছু রয়েছে, সেগুলো কি স্যাম্পলিং কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যাম্পলিং থেকে কিন্তু কোশ্চেন আসে।
তো স্যাম্পলিং কে কিন্তু আমরা দুভাগে ভাগ করি, একটা প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো এই প্রবাবিলিটি স্যাম্পলিং এবং র্যান্ডম স্যাম্পলিং কে কিন্তু আবার 4 ভাগে ভাগ করা হয়। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং এন্ড দ্য ক্লাস্টার স্যাম্পলিং। এগুলোর অনেক অনেক ভাগ রয়েছে, এগুলো ক্লাসে ডিসকাশন করা হবে। এছাড়াও নন প্রবাবিলিটি স্যাম্পলিং এরও কিছু ভাগ রয়েছে, যেমন কনভেনিয়েন্স স্যাম্পল, জাজমেন্টাল অর পারপাসিভ স্যাম্পল, কোটা স্যাম্পল, অ্যাক্সিডেন্টাল স্যাম্পল, স্নোবল স্যাম্পল। এগুলো থেকে কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন আসে, তো ক্লাসে এগুলো ডিসকাশন করা হবে। এছাড়াও আরেকটা পার্ট রয়েছে হাইপোথেসিস। হাইপোথেসিসের টাইপ, নাল হাইপোথেসিস, অল্টারনেটিভ হাইপোথেসিস, ডেসক্রিপটিভ হাইপোথেসিস, রিলেশনাল হাইপোথেসিস, এক্সপ্লেনেটরি হাইপোথেসিস, এগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে। আরেকটা জায়গা টাইপ 1 ইরর অর টাইপ 2 ইরর। তো এইগুলো কিন্তু সব তোমাদের ডিটেলসে পড়তে হবে একদম, এখান থেকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন আসে। তো এই গেল হচ্ছে কি সিলেবাস। এবার আমি চলে আসব একদম টপিকে। তো প্রথমেই এটা বুঝতে হবে যে রিসার্চ কি, হোয়াট ইজ রিসার্চ। তো প্রথমেই দেখো কি রয়েছে, দ্য ওয়ার্ড রিসার্চ মিন সার্চিং এগেইন অ্যান্ড সার্চিং ফর সামথিং নিউ অর মডিফাইং দ্য এক্সিস্টিং ওয়ান্স। তো এই রিসার্চ বলতে বোঝায় কিন্তু বারবার করে সার্চ করা, অনুসন্ধান করা, নতুন কোনো কিছুকে আবিষ্কার করা, এবং যেটা এক্সিস্টিং নলেজ রয়েছে, বিদ্যমান যে জ্ঞান রয়েছে, সেটাকে নতুন করে কিন্তু সংশোধন করা, পরিমার্জন করা এবং সেটাকে সম্প্রসারণ করা। তাহলে গবেষণা মানে হলো কিন্তু কোনো বিষয় সম্পর্কে নতুন করে কোনো জ্ঞান অর্জন করা, আরো সেটাকে গভীরভাবে জানা, সেটাকেই কিন্তু বলা হয় রিসার্চ। And the research is the systematic inquiry or investigation into a subject in order to discover facts. তো গবেষণা হলো কিন্তু কোনো বিষয় সম্পর্কে একটা প্ল্যান মাফিক, একটা পরিকল্পিত একটা তদন্ত বলা যায় এটাকে, যার উদ্দেশ্য হলো কি নতুন করে কোনো একটা তথ্য আবিষ্কার করা অথবা এমন কোনো জায়গায় পৌঁছানো যেটা কোনো বিদ্যমান জ্ঞানকে সম্প্রসারিত, সংশোধিত, মানে এটাকে কিন্তু একদম সংশোধিত করবে। এবং এই জ্ঞান কিন্তু যেমন করে তাত্ত্বিক নির্মাণে সহায়ক হবে, তেমনি কিন্তু এটা প্র্যাকটিক্যালি ব্যবহারিক ক্ষেত্রেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে গবেষণা কিন্তু কেবলমাত্র আমি তথ্য সংগ্রহ কিছু করলাম, কিছু ডেটা কালেক্ট করে নিলাম, এটা কিন্তু গবেষণা নয়। তাহলে গবেষণা করতে গেলে কিন্তু সেই ডেটাগুলোকে আগে তোমাকে বিশ্লেষণ করতে হবে, যাচাই করে দেখতে হবে এবং তোমাকে সত্য অনুসন্ধান করতে হবে। এটাই কিন্তু একটা সায়েন্টিফিক্যালি রিসার্চকে কিন্তু সায়েন্টিফিক একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া বলা হয়। এরপরে রিসার্চের কিছু টার্ম রয়েছে। সো আর মিনস কি, রেশনাল ওয়ে অফ থিঙ্কিং। তো রিসার্চ বলতে কিন্তু গবেষণার প্রথমেই বলছে যে রিসার্চের আর মিনস হচ্ছে রেশনাল ওয়ে অফ থিঙ্কিং। তো গবেষককে, যে গবেষণাটা করবে সেই গবেষককে কিন্তু আবেগ, কুসংস্কার এবং ব্যক্তিগত মতামত থেকে কিন্তু মুক্ত হতে হবে এবং তাকে কিন্তু কারণ এবং প্রমাণের ভিত্তিতে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এবং গবেষণাটা সব সময় কিন্তু বৈজ্ঞানিক এবং রেশনাল, যুক্তিসঙ্গত ভাবে কিন্তু করতে হবে। ই মিনস কি, এক্সপার্ট অ্যান্ড এক্সস্টিভ ট্রিটমেন্ট। তো গবেষণায় বিষয়টির ওপর, যেই বিষয়টাকে নিয়ে তুমি গবেষণা করবে সেই বিষয়টার ওপর কিন্তু তোমার একদম গভীর দক্ষতা এবং সম্পূর্ণ বিস্তৃত আলোচনা প্রয়োজন। কোনো বিষয়কে শুধুমাত্র আংশিকভাবে নয়, বরং সমগ্র, মানে একদম পুরোপুরি সমগ্র দৃষ্টিকোণ থেকে কিন্তু একদম অ্যানালাইটিক্যালি বিশ্লেষণ করতে হবে। তো এক্সপার্ট অ্যান্ড এক্সস্টিভ ট্রিটমেন্ট, অ্যান্ড এস মিনস কি,
সার্চ অ্যান্ড সলিউশন। তো এখানে কিন্তু গবেষণা মানে সমস্যা অনুসন্ধান। তোমাকে কিন্তু সমস্যাটাকে আগে, কি প্রবলেম রয়েছে, একটা গবেষণা করতে গেলে তোমাকে আগে ফার্স্ট কি খুঁজতে হবে, যে কি প্রবলেম রয়েছে, এবং সেই প্রবলেমটাকে খুঁজে তোমাকে সেই প্রবলেমটার সলিউশন দিতে হবে। তো গবেষণার মাধ্যম দিয়ে কিন্তু সমস্যার কারণটা নির্ণয় করা হয় এবং যুক্তিসঙ্গত সমাধানের কিন্তু পথ নির্দেশ করা হয়। তাহলে গবেষণা হলো কিন্তু একটা সমস্যা, সমস্যা ভিত্তিক একটা অনুসন্ধান। আগে তুমি প্রবলেমটাকে অ্যারাইজ করবে, তারপর তুমি আবার সেই প্রবলেমটার ওপর সলিউশন দেবে। এরপরে ই মিনস এক্সাক্টনেস। এক্সাক্টনেস মানে কি? নির্ভুলতা। তো এই গবেষণায় কিন্তু নির্ভুলতা এবং যথার্থতা কিন্তু অপরিহার্য। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ, সেগুলোকে অ্যানালিটিক্যালি বিশ্লেষণ এবং প্রতিটা ধাপে ভুলের সম্ভাবনা যতটা সম্ভব তুমি কমিয়ে আনতে পারবে, ততটা ভালো তুমি কিন্তু গবেষণা করতে পারবে। এ মিনস অ্যানালাইসিস, বিশ্লেষণ। তো গবেষণায় কিন্তু সংগৃহীত তথ্য কেবল কিন্তু উপস্থাপন করলেই যথেষ্ট নয়, সেগুলোকে কি করতে হবে, তোমাকে কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করতে হবে এবং এই বিশ্লেষণের মাধ্যম দিয়ে কিন্তু তুমি সেই ডেটাগুলোর কিন্তু সেই অন্তর্নিহিত অর্থ, সম্পর্ক এবং তাৎপর্য কিন্তু পেয়ে যাবে। অ্যান্ড দ্য রিলেশনশিপ অফ ফ্যাক্টস। গবেষণার কিন্তু অন্যতম কাজ হলো কি, বিভিন্ন তথ্য এবং ঘটনার মধ্যে কিন্তু পারস্পরিক সম্পর্ক স্থাপন করা এবং একাধিক বিচ্ছিন্ন তথ্যকে কিন্তু তোমাকে কি করতে হবে, একত্রিত করতে হবে এবং সম্পূর্ণ একটা অর্থপূর্ণ করে তুলতে হবে সেটাকে। এটাই কিন্তু রিলেশনশিপ অফ ফ্যাক্টস। তথ্যগুলো, ডেটাগুলোর মধ্যে একটা সম্পর্ক, একটা পারস্পরিক সম্পর্ক কিন্তু ক্রিয়েট করতে হবে। And the C means critical observation, careful planning, and the constructive attitude. তো critical observation, তথ্যটাকে গভীরভাবে তোমাকে অবজার্ভ করে দেখতে হবে। কেয়ারফুল প্ল্যানিং, গবেষণার প্রতিটা ধাপে কিন্তু সুপরিকল্পিত হতে হবে, একটা প্ল্যানিং মাফিক করতে হবে তোমাকে। একটা ডেটা আজকে নিলাম, কিছুদিন বাদে গিয়ে আরেকটা ডেটা এখানে দিয়ে দিলাম, এইরকম কিন্তু হবে না, তোমাকে এটা প্ল্যান মাফিক করতে হবে গবেষণা করতে গেলে। অ্যান্ড দ্য কনস্ট্রাকটিভ অ্যাটিটিউড, একটা ইতিবাচক একটা কিন্তু দৃষ্টিভঙ্গি সেখানে তোমাকে দিতে হবে। অ্যান্ড দ্য কনডেন্সড জেনারেলাইজেশন, একদম বিস্তৃত তথ্য থেকে কিন্তু তোমাকে সেটাকে সংক্ষিপ্ত এবং প্রযোজ্য সিদ্ধান্তে, প্রযোজ্য মানে যেটা একদম অ্যাকুরেট, সেই কনক্লুশনে কিন্তু তোমাকে একটা সিদ্ধান্তে কিন্তু পৌঁছাতে হবে। তো এটা কিন্তু, এরপরে রয়েছে কি, অনেস্টি অ্যান্ড দ্য হার্ড ওয়ার্কিং। তো গবেষণা করতে গেলে কিন্তু তোমার মধ্যে সততা থাকতে হবে। তুমি কিন্তু যে ডেটাগুলোকে নিচ্ছ সেগুলোকে নকল বা বায়াসনেস এইগুলো করলে কিন্তু হবে না। তুমি যেখান থেকে পারছো মানে কারোর থেকে টুকে লিখে নিচ্ছ, বইয়ের থেকে মানে টুকে টুকে লিখছো, তো এইভাবে কিন্তু তোমাকে করলে হবে না। তোমাকে কিন্তু গবেষণায় সাফল্য মানে একদম প্ল্যাগারিজম মুক্ত হতে গেলে কিন্তু তোমাকে খুব হার্ড ওয়ার্কিং করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং সেখানে কিন্তু একটা ধৈর্যেরও ব্যাপার রয়েছে। অ্যান্ড তোমাকে কিন্তু অনেস্ট থাকতে হবে গবেষণা করতে গেলে। এটা হচ্ছে কিন্তু গবেষণার যেই অর্থগুলো সেটা আমি বললাম। এরপরে রিসার্চের কিন্তু কিছু অবজেক্টিভস রয়েছে। আমি আগেই বলেছিলাম যে রিসার্চ মানে কি, রিসার্চ মানে হচ্ছে কিন্তু কোনো কিছুকে আমরা নতুন ভাবে আবিষ্কার করব। তো এখানে কিছু অবজেক্টিভস রয়েছে। তো দেখো কি রয়েছে, গেইন ফ্যামিলিয়ারিটি উইথ এ নিউ ফেনোমেনন অর ডেভেলপ নিউ ইনসাইট ইনটু এ ফেনোমেনন। তো যখনই আমরা কোনো কাজ করি, আমরা জানি যে সেই কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে,
যে আমরা কি উদ্দেশ্যে আমরা কাজটা করব। তাহলে তেমন ভাবেই আমরা রিসার্চ করার পেছনেও আমাদের কিছু উদ্দেশ্য রয়েছে। তো নতুন কোনো একটা ঘটনার সাথে যখন আমরা পরিচিত হচ্ছি, এটা কিন্তু একটা উদ্দেশ্য, আমরা যে ঘটনাটা অলরেডি রয়েছে তার মধ্যে আমরা নতুন কোনো কিছুকে খুঁজবো, আমরা যে রিসার্চ করব। যেমন ধরো আমি একটা উদাহরণ দিলাম, আমি হচ্ছে করোনা ভাইরাস এইটা নিয়ে আমি রিসার্চ করতে যাই, তাহলে তার মধ্যে কিছু গাইডলাইন রয়েছে যে আমাকে মাস্ক পরতে হবে, স্যানিটাইজেশন করতে হবে। তাহলে কি হচ্ছে, আমরা নতুন কোনো একটা ঘটনার সাথে পরিচিত হচ্ছি। তাহলে যারা রিসার্চ করছে তারা জানে যে কিভাবে সেই করোনা ভাইরাসকে প্রতিরোধ করা যায় আর করোনা ভাইরাসটা কিভাবে ছড়িয়ে যাচ্ছে মানুষের মধ্যে। তাহলে নতুন কোনো ঘটনার সাথে পরিচিত হওয়ার জন্যই কিন্তু আমরা রিসার্চ করি। আবার কোনো ঘটনা যেটা শুধুমাত্র এক্সিস্ট করছে, তাহলে সেখানে আমি নতুন কিছু খুঁজবো, নিউ কিছু খুঁজবো, নতুন কিছুকে জানার জন্য আমরা কিন্তু রিসার্চ করব। তারপরে বলছি রিভিউ অ্যান্ড দ্য সিনথেসাইজ দ্য এক্সিস্টিং নলেজ। তো কোনো নলেজ যেটা অলরেডি রিসার্চ করে পাওয়া গেছে, সেটা আজকের দিনে কতটা রিলেভেন্ট, সেটা আজকের দিনে কতটা বেশি প্রাসঙ্গিক, তার জন্য কিন্তু আমরা রিসার্চ করি। ওকে, এরপরে কি বলছে, ইনভেস্টিগেট সাম এক্সিস্টিং সিচুয়েশন অর প্রবলেম। তাহলে রিসার্চ যে করছি, রিসার্চ করার তার উদ্দেশ্যটা কি? তাহলে আমাদের সামনে যখন কোনো একটা ঘটনা এক্সিস্ট করছে, কোনো একটা সমস্যা, কোনো একটা প্রবলেম যখন এক্সিস্ট করছে, তখন কিন্তু আমরা রিসার্চ করব। তো ইনভেস্টিগেট সাম এক্সিস্টিং সিচুয়েশন অর প্রবলেম, যেমন করোনা ভাইরাস কেন হলো, কিভাবে সেটা ছড়াচ্ছে, তাকে কি করে আমি আটকাতে পারবো, কি ওষুধ এই করোনা ভাইরাসকে আটকাতে পারে। তাহলে এইগুলো হলো কি রিসার্চের অবজেক্টিভস। আগে তুমি প্রবলেমটাকে আইডেন্টিফাই করবে এবং তুমি সলিউশন দেওয়ার চেষ্টা করবে। অফার সলিউশন টু এ প্রবলেম, তো তোমাকে কিন্তু যেই প্রবলেমটা মানে অ্যানালাইজ হলো সেটার কিন্তু কিছু সলিউশন ভাবতে হবে। অ্যান্ড এক্সপ্লোর অ্যানালাইজ মোর জেনারেল ইস্যুস, তো এমন টপিক নিয়ে তুমি রিসার্চ করবে যেটা হচ্ছে মোর জেনারেল এবং এক্সপ্লোর করা যায়। একটা বড় জায়গার সমস্যা নিয়ে তুমি কিন্তু রিসার্চ করতে পারবে না। যেমন তুমি কোনো একটা মানে ফিলোসফির টপিক, আমি একটা ফিলোসফি টপিক নিয়েই বলছি, তুমি যেমন এনভায়রনমেন্টাল এথিক্স, তো এত বড় জায়গা নিয়ে কিন্তু রিসার্চ করা যায় না, সেখান থেকে কিন্তু তোমাকে বাঁচতে হবে। ঠিক আছে, তুমি একটা পার্টিকুলার ছোট টপিক নিয়ে কিন্তু তোমাকে রিসার্চটাকে করতে হবে। এরপরে বলছি কনস্ট্রাক্ট টু ক্রিয়েট এ নিউ প্রসিডিওর অর সিস্টেম। তো যখন আমরা রিসার্চ করছি, সেই রিসার্চটা নিয়ে আগে কোনোদিনও রিসার্চ হয়নি, তাহলে সেই রিসার্চে নতুন কোনো প্রসিডিওর বা সিস্টেমকে আমরা যখন ক্রিয়েট করি, যেহেতু সেটা নিয়ে আগে কোনো রিসার্চ হয়নি, এখন যখন আমরা রিসার্চটা করতে যাচ্ছি, তখন কিন্তু তোমাকে নতুন কোনো প্রসিডিওরকে সেখানে ইনপুট করতে হবে নতুন ভাবে। তারপরে বলছে জেনারেট নিউ নলেজ। তো নিউ নলেজ, রিসার্চ কিন্তু কোনো নতুন একটা নলেজকে সৃষ্টি করবে, নলেজকে বাড়ানোর জন্য কিন্তু আমরা রিসার্চ করি, কোনো নলেজকে ইনহ্যান্স করার জন্য কিন্তু আমরা রিসার্চ করে থাকি। এইটা গেল কিন্তু রিসার্চের উদ্দেশ্য। এরপরে আমরা চলে আসব রিসার্চ ক্যারেক্টারিস্টিক্স। তো রিসার্চের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো কি? রিসার্চ ইজ অলওয়েজ পারপাসফুল অ্যান্ড গোল ওরিয়েন্টেড। তো রিসার্চের কিন্তু একটা উদ্দেশ্য থাকবেই, একটা পারপাস থাকবেই। তাহলে যে উদ্দেশ্যে আমি রিসার্চ করছি, উইদাউট পারপাস কিন্তু আমরা কোনো রিসার্চ করতে পারবো না।
And research is always planned and the methodical in its approach and processing. তাহলে এই প্ল্যানিং ছাড়া, কোনো একটা প্ল্যানিং ছাড়া কিন্তু রিসার্চ হয় না, এবং একটা নির্দিষ্ট প্রসিডিওর, একটা নির্দিষ্ট প্রসেস কিন্তু সেখানে থাকবে। And research originates with a questions or problem. তো রিসার্চ কোথা থেকে সৃষ্টি হয়? যেমন ধরো, আমার মনে কোনো একটা প্রশ্ন জাগছে, আমার মনে একটা প্রশ্ন জাগছে, একটা মানে সমস্যা তৈরি হচ্ছে বা কোনো একটা প্রশ্ন জাগছে, সেইভাবে কিন্তু একটা কোশ্চেন যখন বা কোনো একটা প্রবলেম যখন আমার মনে অ্যারাইজ করছে, তখনই কিন্তু রিসার্চ আমরা করতে পারবো। And research is never carried out in a haphazard, unsystematic or unplanned way. তুমি রিসার্চটা কিন্তু কখনোই এলোমেলো ভাবে করতে পারবে না। আমি ভাবছি আজকে একটা স্যাম্পল নিলাম, পরে আবার কিছু স্যাম্পল নিয়ে নিলাম, এইরকম একটা আনস্ট্রাকচার্ড ওয়েতে কিন্তু রিসার্চ হয় না, একটা আনপ্ল্যান্ড ওয়েতে কিন্তু কখনোই রিসার্চ হয় না। And research is quite serious, responsible and sincere task in its planning and the execution. যেমন রিসার্চ এথিক্সে ডেটা কালেক্ট করার সময় কিন্তু কিছু আমরা স্যাম্পল নিয়ে থাকি। যারা আমাকে বিশ্বাস করে ডেটাটাকে দিচ্ছে, তারা কিন্তু কখনোই চাইবে না তারা যে ডেটাগুলো আমাকে দিল, যে পার্সোনাল ইনফরমেশন গুলো তারা আমাকে দিচ্ছে, আমি কোথাও গিয়ে সেগুলোকে শেয়ার করি। তাহলে আমারও কিন্তু একটা রেসপন্সিবিলিটি থাকে সেটাকে কি করা, প্রোটেক্ট করে রাখা। কিন্তু আমি যদি তার থেকে ডেটাগুলোকে নিচ্ছি আর সবাইকে গিয়ে সেগুলোকে বলে দিচ্ছি বা দিয়ে দিচ্ছি তাদেরকে গিয়ে, তাহলে কিন্তু সেটা কিন্তু রেসপন্সিবল হলো না। তোমার মধ্যে একটা রেসপন্সিবিলিটি থাকতে হবে যে তুমি কারোর কাছে শেয়ার করবে না সেইগুলো। তাই রিসার্চ কিন্তু করতে গেলে তোমাকে রেসপন্সিবল হতে হবে, এটা কিন্তু একটা সিনসিয়ার হতে হবে কিন্তু তোমাকে। অ্যান্ড এরপরে বলছে কি অবজেক্টিভিটি, রিসার্চে কিন্তু অবজেক্টিভিটি থাকবে, এবং রিসার্চকে কিন্তু রিলায়েবল হতে হবে, রিলায়েবল না হলে কিন্তু রিসার্চ হবে না, এবং ভ্যালিড হওয়া দরকার। যেমন তোমরা রিসার্চের যে রেজাল্টটা পাবে তা কিন্তু প্রাসঙ্গিক হওয়া দরকার। তাহলে রিসার্চ কিন্তু অলওয়েজ রিলায়েবল হওয়া উচিত। রিলায়েবল মানে কি, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা থাকা দরকার। যেমন আমরা রিসার্চটা সেই উদ্দেশ্য করছি এবং সেই উদ্দেশ্যটাকেই যেন পরিপূর্ণ করতে পারে, যেই উদ্দেশ্য বসে আমি রিসার্চটাকে করব, সেটা যেন সেই উদ্দেশ্যটাকে পরিপূর্ণ করতে পারে। যেমন আমি করোনা ভাইরাসের রিসার্চ করব, তো কোন অ্যান্টিভাইরাসটা করোনা ভাইরাসকে আটকাতে পারে। তো এখানে কিন্তু কোভিশিল্ড করোনা ভাইরাসকে আটকাতে পারে। তাহলে যে উদ্দেশ্যে তোমরা রিসার্চটা করছো সেটার উদ্দেশ্যেই তোমরা কিন্তু রেজাল্টটা পাবে। ওকে, তাহলে এখানে কিন্তু রিলায়েবিলিটি অ্যান্ড দ্য ভ্যালিডিটি এটা কিন্তু দরকার। এরপরে রয়েছে অকারেসি, যথার্থতা। তো রিসার্চে যে রেজাল্ট আমি পাচ্ছি তা কতটা বেশি অ্যাকুরেট, কতটা বেশি সঠিক দিচ্ছে। যেমন আমরা জানি কি যে করোনা ভাইরাসকে দূর করতে পারে কি কোভ্যাক্সিন, কোভিশিল্ড, এই দুটো ভ্যাকসিন দূর করতে পারে, কিন্তু সেটাকে 99% অ্যাকুরেট হতে হবে, তাহলে সেটা কিন্তু যথার্থ হবে। এরপরে কি ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা। তো এখানে রিসার্চ করতে গেলে কিন্তু এই বিশ্বাস কিন্তু থাকতে হবে, এই বিশ্বাস কিন্তু না থাকলে কিন্তু কোনো রিসার্চ করা যাবে না। অ্যান্ড দ্য সাধারণীকরণ, জেনারেলাইজেশন। যেমন 1000 জন রয়েছে, আমি 50 জনের থেকে ডেটাটাকে নিচ্ছি, কারণ আমার পক্ষে 1000 জনের থেকে ডেটা কালেক্ট করা সম্ভব নয়। তো 1000 জনের থেকে আমি যেই ডেটাটা পাবো 50 জনের থেকে কালেক্ট করে আমি সেই ডেটাটা পাবো। তো আমাকে কিন্তু জেনারেলাইজ, সাধারণীকরণ করে নিতে হবে। এরপরে রিসার্চের কিছু স্টেপস রয়েছে। তো ফার্স্টেই রয়েছে কি ফর্মুলেশনস অফ দা রিসার্চ প্রবলেম। যেমন ধরো তোমরা একটা রিসার্চ করবে, যেমন তোমার
পিএইচডি টপিক রয়েছে, যেমন অ্যাপ্লাইড এথিক্স। তো এটার উপর রিসার্চ করবে বলে তুমি ভাবছো, তাহলে এইটা নিয়ে কিন্তু তুমি রিসার্চ করলে হবে না, এটা কিন্তু একটা অনেক ব্রড এরিয়া। তো তোমাকে কিন্তু আগে ফাইন্ড আউট করতে হবে যে তুমি কার উপর রিসার্চ করবে। তাহলে রিসার্চটা করতে গেলে কিভাবে করতে হবে, প্রথমে কিন্তু তোমাকে একটা টপিক চুজ করতে হবে। যেমন আমি একটা টপিক দিলাম, যা দ্য এথিক্যাল ডিলেমা অফ দ্য ক্লাইমেট চেঞ্জ, রেসপন্সিবিলিটি অ্যান্ড দ্য অ্যাকাউন্টেবিলিটি। তাহলে প্রথমে কি করতে হবে, তোমাকে কিন্তু একটা প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে, একটা সমস্যা। সেই রিসার্চের মধ্যে কি কি সমস্যা রয়েছে তোমাকে কিন্তু প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, যে এই টপিকটা নিয়ে আমি রিসার্চ করছি, এই টপিকটা থেকে কি কি প্রবলেম অ্যারাইজ হচ্ছে, সেইগুলোকে কিন্তু আগে তোমাকে দেখতে হবে। এবং তোমার এরিয়াটা কিন্তু তুমি কি নিয়ে রিসার্চ করছো সেটাকে কিন্তু ভালো করে আগে তোমাকে চুজ করতে হবে, যে এটা নিয়ে রিসার্চ করলে কি কি আমি প্রবলেম পাবো, কি কোশ্চেন পাবো এখান থেকে আমি, এগুলোকে কিন্তু দেখতে হবে ফার্স্টে। তারপরে কি, রিভিউ অফ লিটারেচার্স। তো এরপরে তোমাকে কি করতে হবে, তোমার কাজ হলো বিভিন্ন লিটারেচার পড়তে হবে। আগে যারা এই টপিকটাকে নিয়ে রিসার্চ করে ফেলেছে, দেখতে হবে যে এই টপিক রিলেটেড কি কি রিসার্চ হয়ে গেছে। সেক্ষেত্রে তুমি ফলো করতে পারো বিভিন্ন ধরনের ওই শোধ গঙ্গোত্রী, এগুলো থেকে কিন্তু অনেক কিছু নিতে পারো তোমরা। সেখানে কিন্তু অনেকে রিসার্চ করেছে, তুমি ওই পড়ে পড়ে দেখবে যে কি কি আগে হয়ে গেছে, সেখান থেকে কিন্তু তুমি কিছু জিনিস আইডেন্টিফাই করতে পারবে। তারপরে কি, ফর্মুলেশনস অফ হাইপোথেসিস। হাইপোথেসিস মানে কি, একটা সম্ভাব্য সমাধান। একটা সম্ভাব্য সমাধান কি হতে পারে, যে আমি একটা রিসার্চ করতে যাচ্ছি, সেই রিসার্চটার সম্ভাব্য সমাধান হচ্ছে কিন্তু হাইপোথেসিস। অ্যান্ড দ্য ফর্মিং রিসার্চ ডিজাইন। তো রিসার্চ ডিজাইনটা হচ্ছে কিন্তু রিসার্চটা কিভাবে আমি করব, রিসার্চের একটা নকশা। তো রিসার্চটা কিভাবে করব, স্টেপ বাই স্টেপ আমি করব, এটা হলো কিন্তু রিসার্চ ডিজাইন। তারপর কি করতে হবে, ডেটা কালেকশন। তোমাদের কিন্তু কিরকম করে কোশ্চেন আসে, যে পর পর করে তোমাদের কিন্তু সাজাতে বলে, সিকোয়েন্স অনুযায়ী কিন্তু এই স্টেপস থেকে কোশ্চেন আসে। এবারও কিন্তু একটা কোশ্চেন এসেছিল, তো এটার কিন্তু সিকোয়েন্স অনুযায়ী কোশ্চেন আসে। তারপরে কি করতে হবে, ডেটা কালেকশন, পর পর করে মনে রাখতে হবে, ঠিক আছে, এলোমেলো ভাবে মনে রাখলে কিন্তু হবে না। তারপরে করতে হবে কি, ডেটা কালেকশন। তুমি বিভিন্ন বই থেকে ডেটা কালেক্ট করতে পারো, কোনো মানুষ থেকে ডেটা কালেক্ট করতে পারো, কোনো আর্টিকেল থেকে ডেটা কালেক্ট করতে পারো। তো এরপরে কিন্তু তোমাকে ডেটা কালেকশন করতে হবে। তারপরে কি করতে হবে, ডেটা অ্যানালাইসিস, তোমাকে কিন্তু বিশ্লেষণ করতে হবে এই তথ্যগুলোকে। অ্যান্ড ফাইন্ডিং দ্য কনক্লুশন, সব শেষে সবকিছু করা হয়ে গেল, তারপর তুমি কিন্তু একটু সুন্দর করে তোমার মতো করে তুমি নিজে সেখানে একটা উপসংহার দেবে, তোমার সমাধান, যে সলিউশনটা তুমি করলে, রিসার্চে যে প্রবলেমটা প্রথমে অ্যারাইজ হয়েছিল, সেই প্রবলেমটা যখন তুমি সব শেষে এসে সলিউশনটা দেবে, সেটা হচ্ছে কিন্তু কনক্লুশন, তোমার সিদ্ধান্ত। আর সেখানে থেকে তুমি যদি, সেটা কিন্তু একান্তই নিজের হতে হবে, তুমি কোথাও থেকে টুকে দিলে কিন্তু সেটা হবে না। সেই সিদ্ধান্তটা কিন্তু তোমার নিজের একটা পুরো রিসার্চ কিন্তু ওটাই দেখবে, মানে কনক্লুশনটা কিন্তু খুব ভালোভাবে লিখতে হয়। তো সব শেষে কিন্তু সেখানে তোমাকে সমাধান খুঁজতে হবে, এবং সব শেষে কি করতে হবে, রিসার্চ সম্বন্ধে যা যা আমি পেলাম সেটাকে কিন্তু তোমাকে রিপোর্ট আকারে ওয়ার্ডে লিখতে হবে। এখন এমএস ওয়ার্ডে আমরা সবকিছু করি, তো সেখানে কিন্তু টাইপ করতে হবে। Formulations of the research problem. তো it means to shape the research topic in a manner that it becomes ready for scientific investigation. তো আমাদের কোন এরিয়াটাতে ইন্টারেস্ট রয়েছে, কোন এরিয়া, তো সেটাকে আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। and identify a broad research area of your interest. তো যেমন কারোর যে সাবজেক্ট রয়েছে, কারোর ফিলোসফি রয়েছে, সেখানে দেখা যায় কি অনেক ধরনের টপিক রয়েছে, এপিস্টেমোলজি রয়েছে, মেটাফিজিক রয়েছে, এথিক্স রয়েছে, অন্টোলজি রয়েছে। তো
এই সব এরিয়া থেকে তোমার যেটাতে সব থেকে বেশি ইন্টারেস্ট সেটা কিন্তু তোমাকে আগে কি করতে হবে, চুজ করে নিতে হবে। এবং যাদের বেঙ্গলি লিটারেচার রয়েছে, সেখানে ইন্ডিয়ান লিটারেচার রয়েছে, ওয়েস্টার্ন লিটারেচার রয়েছে, প্রজ রয়েছে, তো এখান থেকে তোমার এরিয়া মাফিক চুজ করে নিতে হবে যেখানে সব থেকে তোমার বেশি ইন্টারেস্ট রয়েছে, তুমি পড়তে ভালোবাসো সেটাকে। তারপরে তোমার কি করতে হবে, তারপরে তোমার করতে হবে কি, dissect the broad area into sub areas। তো তুমি ভাবলে যে তুমি অ্যাপ্লাইড ফিলোসফি এইটাকে নিয়ে তুমি রিসার্চ করবে, সেটা কিন্তু অনেক একটা বড় এরিয়া। ওখান থেকে কিন্তু তোমাকে আগে একটা সাব এরিয়া চুজ করতে হবে, ছোট একটা এরিয়া চুজ করে নিতে হবে। তাহলে একটা বড় এরিয়া থেকে কিন্তু তোমাকে একটা এরিয়া চুজ করে নিতে হবে। তারপরে কি করবে, বিভিন্ন সাব এরিয়া থেকে কোনো একটা পার্টিকুলার এরিয়াকে কিন্তু বেছে নিতে হবে। এবং এরপরে কিন্তু রিসার্চের উদ্দেশ্যটাকে কিন্তু আমরা ঠিক করব, যে রিসার্চে আমরা কি কি খুঁজতে চাই, এইটা কিন্তু তোমাকে ঠিক করে নিতে হবে। তো তারপরে বলছে ফর্মুলেশনস অফ দ্য রিসার্চ অবজেক্টিভস, যেটা বললাম যে তোমাকে কিছু অবজেক্টিভস গুলো, কি উদ্দেশ্য তোমার এই রিসার্চটা করার পেছনে কি উদ্দেশ্য রয়েছে, সেটাকে কিন্তু ফর্মুলেট করতে হবে। তারপরে তোমাকে এই রিসার্চের থেকে কোশ্চেন গুলোকে অ্যারাইজ করতে হবে। ওকে, রেইজ রিসার্চ কোশ্চেনস, কি কি কোশ্চেন রয়েছে সেটাকে কিন্তু অ্যারাইজ করতে হবে। অ্যান্ড এরপরে রয়েছে রিভিউ অফ লিটারেচার। তো লিটারেচার রিভিউজ আর কম্প্রিহেন্সিভ সামারিজ অফ প্রিভিয়াস রিসার্চ অন এ টপিক। তো আমার যে রিসার্চটা আমি করব সেই রিলেটেড কি কি রিসার্চ হয়েছে সেগুলোকে কিন্তু আমি রিভিউ অফ লিটারেচার বলবো। যে আমি যে টপিকটা নিয়ে রিসার্চ করব সেই রিলেটেড অনেক আগে কিন্তু কিছু কিছু রিসার্চ হয়ে গেছে, তাহলে আমাদের টপিক রিলেটেড কি কি রিসার্চ হয়েছে সেটা যেমন আমি দেখব, তেমনি আমি বিভিন্ন আর্টিকেলে দেখছি যে বিভিন্ন বই পড়ছি, এগুলো কিন্তু সবই রিভিউ অফ লিটারেচারের পার্ট। তাহলে আমি যখন আমার টপিকের ওপর রিসার্চ করতে যাব, আমি কি দেখব, যে এই টপিক রিলেটেড আগে কি কি রিসার্চ হয়ে গেছে, আমি সেখানে দেখব যে কি কি তথ্য, কি কি ডেটা অ্যাভেলেবেল রয়েছে আমার রিসার্চ সম্বন্ধীয়। তাহলে কোন কোন জায়গায় রিসার্চ এখনো পর্যন্ত হয়নি সেই জায়গাগুলোকে কিন্তু আমি বোঝার চেষ্টা করব। তাহলে এইগুলো সবটাই কিন্তু রিভিউ অফ লিটারেচারের পার্ট। তাহলে আমি যেই রিসার্চটা করছি তার উপরে কিন্তু হাজারটা রিসার্চ আগে হয়েই গেছে। তাহলে তুমি যখন সেই রিসার্চটা করবে তখন কিন্তু একই মানে অনেক রিসার্চ হয়ে গেছে, তো সেখান থেকে কিন্তু আর রিসার্চ করার কোনো স্কোপ নেই। তো তুমি যদি ওখান থেকে রিসার্চ করতে চাও, তুমি কিন্তু ঠিকঠাক করে মানে সেই সলিউশন কিন্তু ভালোভাবে পাবে না। তাহলে তুমি যে রিসার্চটা করবে সেই সম্বন্ধে কম রিসার্চ হয়েছে এবং সেই রেজাল্ট গুলোকে পাওয়া গেছে এবং সেখানে কিছু ধারাবাহিকতার অভাব দেখা গেছে, তার মধ্যে কিছু মানে কিছু স্কোপ রয়েছে যে তুমি সেটাকে আনতে পারো, তো সেই ধরনের টপিক নিয়ে কিন্তু তোমাকে রিসার্চ করতে হবে। তাহলে তোমাদের কিন্তু টপিকটাকে বোঝার জন্য আগে কি করতে হবে, বই পড়তে হবে, আদার রিসোর্স যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলোকে জানার চেষ্টা করতে হবে। সেই জন্য কিন্তু আগেই তোমাকে রিভিউ অফ লিটারেচার এইটা কিন্তু পড়তে হবে। এখানে পারপাস কি বলছে, টু ফাইন্ড হোয়াট হ্যাজ অলরেডি বিন ডান। তো অলরেডি কি হয়ে আছে তা জানার জন্য কিন্তু আমরা রিসার্চ করব। তাহলে আমি যেই টপিকের ওপর রিসার্চ করছি সেই টপিকটার ওপর হাজার হাজার রিসার্চ হয়ে গেছে এবং রেজাল্টটা একই পাওয়া যাচ্ছে, একই, যারা যারা রিসার্চ করছে সেই রেজাল্ট একই রকম পেয়েছে, তাহলে কিন্তু আমি সেই রিসার্চটা মানে আমি ওই রকম টপিক নিয়ে রিসার্চ করব না। আমি এমন টপিক নিয়ে রিসার্চ করব যেখানে আমি নতুন কিছু মানে ইনোভেশনস করতে পারবো, নতুন কিছু আনতে পারবো, এইরকম টপিক নিয়ে কিন্তু আমি রিসার্চ করব। যদি আমি দেখি যে এরকম টপিক নিয়ে রিসার্চে একই রকম আসছে, তাহলে কিন্তু সেই টপিক আমি চেঞ্জ করে দেব। ওকে, তারপরে বলছে কি, টু ফাইন্ড দ্য রিসার্চ গ্যাপ অ্যান্ড দ্য লিমিটেশন।
ধরো আমি যে টপিকটার ওপরে রিসার্চ করব বা পিএইচডি করব, দেখা যাচ্ছে সেই টপিকটার ওপর যারা রিসার্চ করছে তারা কোনো একটা পার্টিকুলার এরিয়াতে কোনো একটা জায়গায় ঠিকঠাক মতো রিসার্চ করেনি, তাহলে সেটা কিন্তু রিসার্চের একটা গ্যাপ হয়ে গেল। তাহলে অন্যদের রিসার্চের কিছু লিমিটেশন যখন আমি খুঁজে বার করলাম, সেই জায়গাতে কিন্তু আমি রিসার্চ করতে পারি। and to identify the need for additional research. তো এখানে কিন্তু একটা রিসার্চ হাজার হাজার জন করে এবং একই রকমই রেজাল্ট পেয়ে গেছে, তাহলে সেখানে কি অ্যাডিশনাল রিসার্চের প্রয়োজন রয়েছে? সেখানে কিন্তু অ্যাডিশনাল রিসার্চের প্রয়োজন নেই। কিন্তু আমি যদি দেখি সেখানে রিসার্চ হয়েছে কিন্তু এক একজন এক এক রকমের রেজাল্ট পেয়েছে, তাহলে সেখানে কিন্তু আমি অ্যাডিশনাল রিসার্চের কিন্তু সেখানে প্রয়োজন রয়েছে। তো এইটা কিন্তু দেখতে হবে। অ্যান্ড টু গেইন অ্যান আন্ডারস্ট্যান্ডিং ফর দ্য এক্সিস্টিং রিসার্চ, অলরেডি যে রিসার্চ গুলো আছে তার থেকে কিন্তু আন্ডারস্ট্যান্ড ডেভেলপ করতে হবে, তোমাকে কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে হবে অলরেডি যে রিসার্চ গুলো হয়ে গেছে। তাহলে যখন আমরা রিসার্চ গুলো করব, আমি দেখছি আমি যে টপিকটার ওপর নিয়ে রিসার্চ করছি সেই টপিকটার ওপরে অন্যরাও যখন রিসার্চ করছে তারা কি সমস্যা কি প্রবলেমটাকে ফেস করছে এবং তারা রিসার্চ থেকে কি কি বার করছে, তাহলে একটা আন্ডারস্ট্যান্ড কিন্তু ডেভেলপ করতে হবে কোন জায়গাগুলোতে এই সমস্যা এই প্রবলেমটা হচ্ছে সেইটা কিন্তু দেখতে হবে। কোন জায়গাটাতে আমিও প্রবলেম পাচ্ছি, অন্যরাও রিসার্চ করে এখান থেকে প্রবলেমটা পেয়েছে, তো সেটাকে আইডেন্টিফাই করতে হবে। and to analyze the information gathered, বিভিন্ন জনের যে রিসার্চ করছে আমি তার থেকে কিন্তু এই ইনফরমেশন গুলো পাবো এবং সেগুলোকে কি করব, একটা অ্যানালাইজ করব, সেগুলোকে বিশ্লেষণ করব এবং এটা কিন্তু আমি রিভিউ অফ লিটারেচারের মাধ্যম দিয়ে করতে পারবো। অ্যান্ড টু জেনারেট রিসার্চ কোশ্চেন, তো রিসার্চ কোশ্চেন্স মানে কি 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 জানতে আমার ইচ্ছা করছে, তো তোমাকে কিন্তু রিসার্চ করার জন্য বিভিন্ন কোশ্চেন্স অ্যারাইজ করতে হবে সেখানে। এরপরে প্রসেস অফ রিভিউ অফ লিটারেচার, তো রিভিউ অফ লিটারেচারের কি প্রসেস রয়েছে, কিভাবে তুমি রিভিউ অফ লিটারেচার করবে? তো এখানে প্রথমেই তোমাকে করতে হবে কি আইডেন্টিফাই দ্য কি টার্মস টু সার্চ। তো তুমি ভাবলে তুমি অ্যাপ্লাইড এথিক্স, এই অ্যাপ্লাইড এথিক্স এর উপর তুমি রিসার্চ করতে চাও, তাহলে তুমি কিন্তু এই অ্যাপ্লাইড এই টার্মটাকে শর্ট টার্মটাকে কিন্তু সার্চ করবে। অ্যান্ড দ্য সার্চ ফর রিলেভেন্ট লিটারেচার, সেই টার্মটা কোন কোন রিলেভেন্ট লিটারেচারে রয়েছে সেটাকে কিন্তু তোমাকে আগে সার্চ করতে হবে। অ্যান্ড দ্য ইভ্যালুয়েট সোর্সেস অ্যান্ড দ্য সিলেক্ট, তোমাকে কিন্তু সার্চ রেজাল্টে দেখাবে যে 200-250টা তারও বেশি হতে পারে এরকম টপিক গুলো চলে আসছে। তো অ্যাপ্লাইড এথিক্স এর ওপর কি কি টপিক আসলো সেইগুলোকেই শুধু শুধু তুমি নেবে, সবগুলোকে কিন্তু তুমি নেবে না, যেগুলো তোমার জন্য রিলিভেন্ট প্রাসঙ্গিক সেইগুলোকেই কিন্তু শুধুমাত্র নিতে হবে। অ্যান্ড দ্য ইভ্যালুয়েট সোর্সেস অ্যান্ড দ্য সিলেক্ট, সিলেক্ট করার পর কি করবে, তখন তুমি দেখবে যে সেটার থিম কি রয়েছে, রিসার্চে কি পাওয়া গেছে, সেটাকে আমি রিভিউ অফ লিটারেচার যখন করব সেই রিসার্চে কি কি করেছে মানে সে কি কি মানে ইনোভেশন করেছে সেটাকে কিন্তু তোমার দেখতে হবে, সেখানে কোন বিষয় নিয়ে ডিবেট করা হয়েছে, সেখানে কি গ্যাপ রয়েছে, কি কি ফাঁক রয়েছে, কি কি গ্যাপ রয়েছে, সেগুলোকে কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এরপর তুমি কি করবে সেটা দেখে একটা স্ট্রাকচার বানিয়ে নেবে, একটা স্ট্রাকচার তৈরি করবে এবং ফাইনালি তুমি লিখবে যে যখন আমি লিখতে যাব লেখার একটা কিন্তু নির্দিষ্ট ওয়ে রয়েছে, ওকে, যেটা তোমাদের ওই থিসিস আর্টিকেল রাইটিং এ কিন্তু এগুলো পড়ানো হবে। তো লেখার একটা স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু তোমাকে লিখতে হবে, রাইট ইউর লিটারেচারস রিভিউ, এভাবে কিন্তু পড়তে হয়। তারপরে দ্য 5 C's ইন দ্য লিটারেচার রিভিউ, এইটা কিন্তু তোমাকে খুব ইম্পর্টেন্ট। তো যখন আমরা রিভিউ অফ লিটারেচার করি তখন এই 5C এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি সেগুলো? সাইটিং, কম্পেয়ারিং, কন্ট্রাস্টিং, ক্রিটিকিং অ্যান্ড দ্য কানেক্টিং। তো ফার্স্টেই রয়েছে কি সাইট,
সাইট বলতে কি বোঝানো হয়? টু অ্যাভয়েড প্ল্যাগারিজম। ইউ অলওয়েজ ওয়ান্ট টু গিভ ক্রেডিট হোয়েন ইউ ইউজ আইডিয়াস অর রিসার্চ দ্যাট ইউ আর নট অরিজিনালি ইয়োর্স। তো আমরা যখন কোনো একটা রিভিউ অফ লিটারেচার পড়ি, ধরো তুমি একটা রিসার্চে কেউ একজন করছে এবং রিভিউ অফ লিটারেচারে দেখবে কি যে সে কি পেয়েছে, যে অমুক ব্যক্তি একজন রিসার্চ করেছিল এবং সেই টপিকটার ওপর তিনি রিসার্চ করে কি পেয়েছে। তাহলে আমরা যখন রেফারেন্স লিখবো, রেফারেন্সে তার ডিটেলস গুলো কিন্তু দিয়ে দিতে হবে, যে আমি কোন আর্টিকেল পড়েছি এবং সেই ডিটেলস গুলো আমাকে কিন্তু রেফারেন্সে দিয়ে দিতে হবে। কেন দেব? কারণ আমাকে প্ল্যাগারিজম, এই যে চৌর্যবৃত্তি, আমি কারো থেকে চুরি করে এটা দিচ্ছি না, প্ল্যাগারিজম থেকে বাঁচার জন্য কিন্তু তোমাকে দিতে হবে। তাহলে প্ল্যাগারিজম যেন তোমার রিসার্চে না আসে, সেটা থেকে বাঁচার জন্য যার কথাগুলোকে তুমি দেবে সেই কথাগুলোকে রেফারেন্সে তোমার দিয়ে দিতে হবে, যে অমুক ব্যক্তি রিসার্চ করেছে এবং তার থেকে আমি এই জিনিসগুলোকে পেয়েছি। তাহলে প্ল্যাগারিজম থেকে বাঁচার জন্য কিন্তু রেফারেন্সে তোমাকে দিয়ে দিতে হবে যে XYZ এইভাবে এই কথাগুলোকে বলেছেন, তাহলে আমি যে তথ্যটা দেব সেটার মধ্যে অথেন্টিসিটি রয়েছে, এইটা কিন্তু তোমাকে দেখিয়ে দিতে হবে। এটা কিন্তু সাইট। এরপরে কি কম্পেয়ার। কম্পেয়ারে কি বলছে? দেয়ার আর মেনি অ্যাসপেক্টস টু কম্পেয়ার উইদিন দ্য লিটারেচারস ইউ আর রিভিউইং। তো তোমরা যখন রিভিউ অফ লিটারেচারটা করছো, তোমরা যে রিসার্চটা করবে, তুমি কিন্তু সব লিটারেচার গুলোকে নেবে না। তোমরা কি করবে? তোমরা কিন্তু কম্পেয়ার করে দেখবে যে তোমার জন্য সব থেকে বেশি কোনটা রিলেভেন্ট, তোমার জন্য কোনটা সব থেকে বেশি প্রাসঙ্গিক। তো তুমি আগে কম্পেয়ার করে দেখবে, যেটা তোমার রিসার্চের সাথে প্রাসঙ্গিক বলে মনে হবে সেটাকেই তুমি কিন্তু সিলেক্ট করবে। এবং এরপরে কি রয়েছে? আচ্ছা, কম্পেয়ার। এরপরে হচ্ছে কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্ট মানে কি? জাস্ট লাইক ইটস নেসেসারি টু কম্পেয়ার, ইটস নেসেসারি টু কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্ট মানে কিন্তু কি কি ডিফারেন্সেস থাকবে। যেমন ধরো এ এ বলে একজন ব্যক্তি একটা রিসার্চ করে একটা জিনিস পেয়েছে এবং বিও রিসার্চ করে সেই জিনিসটা পেয়েছে, একই জিনিস পেয়েছে। আবার সি রিসার্চ করে কিন্তু সেম জিনিসটা পেয়েছে। তাহলে এ বি সি রিসার্চ করে একই রকমই জিনিস পেয়েছে, তাহলে তুমি কিন্তু এই তিনজনের কথা দেবে না, তুমি কিন্তু একজনের কথাই দেবে। তাহলে এর সাথে ডিফারেন্সেস গুলো কোনগুলো রয়েছে তা কিন্তু তুমি দেবে না, তুমি কিন্তু একজনের কথা দিয়ে দিলে হয়ে গেল। তো তোমাকে কন্ট্রাস্টেড করে দেখতে হবে। যদি সেম সেম জিনিস হয়, সেম সেম জিনিস দেওয়ার দরকার নেই, একটা জিনিস দিলে কিন্তু হবে। এরপরে কি? ক্রিটিক। তো ক্রিটিক মানে হচ্ছে কি? ক্রিটিক দ্য লিটারেচার ইজ এ ক্রিটিক্যাল পার্ট অফ ইয়োর লিটারেচার রিভিউ। তো ক্রিটিক মানে হচ্ছে কিন্তু সমালোচনা। তুমি যখন কোনো রিসার্চ করছো, যে রিভিউ অফ লিটারেচার গুলো তুমি নিচ্ছ, সেখানে তুমি দেখছো যেখানে কোনো সমালোচনা আছে কিনা। তুমি যেগুলোকে সিলেক্ট করছো তার মধ্যে কোনো কেউ সমালোচনা করেছে কিনা। তাহলে যেগুলোর মধ্যে, যে রিভিউ অফ লিটারেচার গুলোর মধ্যে সমালোচনা বা করা রয়েছে, সেগুলোকে নিয়ে কিন্তু তোমার একটা স্কোপ থেকে যায় রিসার্চ করার, যে আগে কেউ এই জিনিসটাকে নিয়ে সমালোচনা করছে, তো তুমি কিন্তু সেই জিনিসটাকে নিয়ে রিসার্চ করতে পারো। তাহলে তুমি দেখছো একটা পার্টিকুলার এরিয়াকে নিয়ে অনেকে সমালোচনা করেছে, তখন তোমার মনে একটা প্রশ্ন যাচ্ছে যে আমি একবার এই জিনিসটাকে নিয়ে রিসার্চ করে দেখি। তাহলে সেটাতে এত বেশি ক্রিটিসিজম রয়েছে যে আমি রেজাল্টটা কেমনটা পাবো, তাহলে সেইটা নিয়ে তুমি কিন্তু একটা রিসার্চ করতে পারবে। এরপরে হচ্ছে কানেক্ট। তো কানেক্ট বলতে কি বোঝানো হয়? কানেক্ট your sources not only to each other but to your field as well. তো কানেক্টে যখনই আমরা কোনো রিভিউ অফ লিটারেচার নিচ্ছি, আমরা কিন্তু সেটাকেই নিচ্ছি যেটা সব থেকে বেশি সিগনিফিকেন্ট, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটার মধ্যে উল্লেখযোগ্যতা রয়েছে। তাহলে এই সোর্সটার কিন্তু ইম্পর্টেন্স রয়েছে, যেটা তোমার রিসার্চের সাথে সব থেকে বেশি কানেক্ট করবে,
সব থেকে বেশি কানেক্ট করবে সেই রিভিউ অফ লিটারেচারটাকেই তুমি নেবে। এইটা হলো কিন্তু 5C। এরপরে কিছু আছে টাইপস অফ রিভিউ লিটারেচার। তো প্রথমেই আছে দেখো ন্যারেটিভ লিটারেচার রিভিউ। তো বলছে অলসো রেফার টু অ্যাজ ট্র্যাডিশনাল লিটারেচার রিভিউ। ন্যারেটিভ লিটারেচার রিভিউকে কিন্তু আরেক নামেও বলা হয় কি ট্র্যাডিশনাল লিটারেচার রিভিউ, বর্ণনামূলক সাহিত্য। তাহলে যখন বিভিন্ন জনের রিভিউ অফ লিটারেচারে কি কি পাওয়া যাচ্ছে, বিভিন্ন জনের রিভিউ অফ লিটারেচার পড়ছি আমি এবং সেখানে কি কি পাওয়া যাচ্ছে, সেটাকে যখন তুমি সিম্পলি একটা জায়গায় বর্ণনা করবে, ন্যারেটিভ মানে কি বর্ণনা করা, বর্ণনা করবে যে এই রিসার্চ করে এই রকম পেয়েছে রেজাল্ট, তো সেটাকে বলা হয় কি বর্ণনামূলক সাহিত্য। এরপরে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, এটা কি requires more rigorous and well-defined approach compared to most other types of literature review। তো পার্টিকুলার কোনো কোশ্চেনকে যখন তুমি খোঁজার চেষ্টা করবে, পার্টিকুলার কোনো কোশ্চেনের অ্যান্সার যখন তুমি খোঁজার চেষ্টা করবে, এবং এটা কিন্তু মোর রিগোরিয়াস, অনেক বেশি কিন্তু এক্সপ্লিসিট ইন নেচার বলছে, এক্সপ্লিসিট ইন নেচার। তো এক্সপ্লিসিট মানে বুঝতে হবে, এক্সপ্লিসিট মানে কি আরো বেশি পরিষ্কার, এবং পার্টিকুলার একটা অ্যান্সারকে যখন তুমি খোঁজার চেষ্টা করবে, যেমন ধরো তুমি একটা পার্টিকুলার কোনো কোশ্চেন, যেমন ফিলোসফির অনেক কোশ্চেন রয়েছে যে আত্মা আছে কি নেই, ঈশ্বর আছে কি নেই, তো এটা কোনো পার্টিকুলার কোশ্চেন তুমি খোঁজার চেষ্টা করবে, তো এইটা কিন্তু হয়ে যায় সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। ওকে, যখন তুমি কোনো একটা পার্টিকুলার অ্যান্সারকে খোঁজার চেষ্টা করবে, তো সেটাকে বলা হয় কি সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। and the systematic literature review can be divided into two categories: meta analysis, meta synthesis। তো অ্যানালাইসিস মানে হচ্ছে কি বিশ্লেষণ করা, যদি কোনো একটা লিটারেচার রিভিউ আছে তাকে আমি বিশ্লেষণ করার মাধ্যমে আমি যদি অ্যান্সারটা খুঁজতে পারি, তখন সেটাকে কিন্তু বলা হয় মেটা অ্যানালাইসিস। কোনো পার্টিকুলার একজনের রিসার্চ টপিক আছে, সেটাকে আমি অ্যানালাইসিস করে দেখি এবং সেটাকে অ্যানালাইসিস করে যদি রেজাল্টটা বার করতে পারি, তখন কিন্তু সেটাকে বলা হয় মেটা অ্যানালাইসিস। মেটা সিনথেসিস কি? মেটা সিনথেসিস মানে কিন্তু যুক্ত করা, মেটা সিনথেসিস মানে হচ্ছে যুক্ত করা। এখানে কিন্তু 2-3 জনের রিসার্চ থাকবে এবং 2-3 জনের রিসার্চকে যুক্ত করে কম্পেয়ার করে আমি একটা ফাইনাল কনক্লুশনে পৌঁছাবো, সেটাকে কিন্তু বলা হয় মেটা সিনথেসিস। এরপরে স্কোপিং লিটারেচার রিভিউ, এখানে কি বলা হচ্ছে, as implied by its name, is used to identify the scope or coverage of a body of literature on a given topic। তো স্কোপ বোঝাই যেত, স্কোপ মানে কি, আমরা যখন কোনো একটা রিভিউ অফ লিটারেচার করছি তখন আমরা জানবো কি যে কোন জায়গায় রিসার্চটা করার আমার স্কোপ রয়েছে, যে একটা পার্টিকুলার এরিয়া রয়েছে, সেই জায়গাটাই আমার রিসার্চ করার স্কোপ রয়েছে। তাহলে কোন জায়গায় এখনো রিসার্চ হয়নি এবং সেখানে একটা রিসার্চের আমার স্কোপ রয়েছে, গ্যাপ রয়েছে, তো সেটাকে কিন্তু বলা হয় কি স্কোপিং লিটারেচার রিভিউ। দেন আর্গুমেন্টেটিভ লিটারেচার রিভিউ, তো এটা কিন্তু আর্গুমেন্টেটিভ, আর্গুমেন্ট, কারোর সাথে আর্গুমেন্ট করা হচ্ছে। ফিলোসফির ক্ষেত্রে এটা খুব দেখা যায়, এই রিসার্চ এই লিটারেচার রিভিউটা ফিলোসফিটা কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ হয়, এটা কি আর্গুমেন্টেটিভ। তাহলে কেউ কোনো একটা পার্টিকুলার চিন্তাধারায় বিশ্বাস করছে, আবার অনেক ফিলোসফার রয়েছে তারা সেই পার্টিকুলার চিন্তাধারায় বিশ্বাস করে না, তার বিপরীত চিন্তাধারায় বিশ্বাস করে। ঠিক আছে, যেমন একজন বলছে আত্মা আছে, আরেকজন ফিলোসফার বলছে আত্মা নেই। তো আমি দেখবো যে আমি যেই আর্গুমেন্টটাকে সাপোর্ট করব, আমি এই ফিলোসফারকে সাপোর্ট করি,
তাহলে মানে আমি যে আর্গুমেন্টটাকে সাপোর্ট করছি, আমি আত্মাতে বিশ্বাস করি, তাহলে তোমাকে বলতে হবে যে আমি আত্মাতে বিশ্বাস করছি। তাহলে এইটাকে কিন্তু বলা হয় কি আর্গুমেন্টেটিভ লিটারেচার রিভিউ। তোমার আর্গুমেন্টটা তুমি দেওয়ার চেষ্টা করবে যে আমি এই পার্টিকুলার জায়গাটাতে বিশ্বাস করি, তাহলে এটাকে বলা হয় কি আর্গুমেন্টেটিভ লিটারেচার রিভিউ। এরপরে ইন্টিগ্রেটিভ লিটারেচার রিভিউ, critics and the synthesize secondary data and about research topic in an integrated way such the new frameworks and the perspectives on the topic are generated. তো আমরা যখন কোনো একটা রিসার্চ করি, নির্দিষ্ট কিন্তু সেখানে আমাকে একটা কি করতে হবে, ফ্রেমওয়ার্ক রাখতে হবে। যখন তুমি একটা রিসার্চ করে একটা নিউ ফ্রেমওয়ার্ক তৈরি করছো, নতুন কোনো একটা ডিজাইন তৈরি করছো রিসার্চে, তো তোমার লক্ষ্য হলো কি তোমাকে কিন্তু একটা নিউ একটা ফ্রেমওয়ার্ক, নিউ একটা ডিজাইন দিতে হবে সেই রিসার্চের। তো এটা কিন্তু ইন্টিগ্রেটিভ লিটারেচার রিভিউ, নতুন একটা পার্সপেক্টিভ, নতুন ফ্রেমওয়ার্ক, নতুন ডিজাইন, এইগুলো তৈরি করাকে বলা হয় কি ইন্টিগ্রেটিভ লিটারেচার রিভিউ। এরপরে থিওরিটিক্যাল লিটারেচার রিভিউ, এখানে কি বলা হচ্ছে, ফোকাসেস on a pool of theory that has accumulated in regard to an issue, concept, theory and phenomena. তো এই থিওরিটিক্যাল লিটারেচার রিভিউ আমরা কি দেখি যে বিভিন্ন সাবজেক্টে থিওরির ওপর রিসার্চ হয়। তাহলে তুমি যখন সেই থিওরির ওপর রিসার্চ গুলো যেটা হয়েছে সেটাকে যখন তুমি পড়ছো, সেটা কিন্তু হয়ে যায় থিওরিটিক্যাল লিটারেচার রিভিউ। যখন কোনো একটা পার্টিকুলার থিওরি রয়েছে, যখন তুমি সেই পার্টিকুলার থিওরিকে যখন তুমি রিভিউ করছো, সেটা কিন্তু হয়ে যায় থিওরিটিক্যাল লিটারেচার রিভিউ। এরপরে আমরা কিছু রিসার্চের টাইপস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো আছে হচ্ছে টাইপস অফ রিসার্চ বেসড অন অ্যাপ্লিকেশন। এটা কিন্তু মনে রাখতে হবে, বেসড অফ অ্যাপ্লিকেশন, প্রয়োগের ভিত্তিতে গবেষণার প্রকারভেদ। একটা হচ্ছে বেসিক রিসার্চ আর একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। তো ফার্স্ট রয়েছে কি বেসিক রিসার্চ। বেসিক রিসার্চ কি খুব ইম্পর্টেন্ট এগুলো। বেসিক রিসার্চের কিন্তু আরেকটা নাম হচ্ছে কি পিওর রিসার্চ অর ফান্ডামেন্টাল রিসার্চ, and it is conducted for the sake of knowledge, for enhancing the knowledge. তো বেসিক রিসার্চ হচ্ছে কিন্তু এমন এক প্রকারের গবেষণা যা কিন্তু পরিচালিত হয় জ্ঞান অর্জনের স্বার্থে। কোনো এখানে কিন্তু কোনো ব্যবহারিক, কোনো প্র্যাকটিক্যালি কোনো কিছু উদ্দেশ্য ছাড়াই কিন্তু এটা করা হয়। এই গবেষণার প্রকৃতি কি হলো, এই গবেষণার প্রকৃতি হলো কিন্তু কোনো থিওরি, কোনো একটা ফর্মুলা, কোনো তাত্ত্বিক জ্ঞান সৃষ্টি, কোনো থিওরি, কোনো ফর্মুলাকে যখন তুমি জেনারেট করবে, যা ভবিষ্যতে অন্যান্য গবেষণার ভিত্তি হিসেবে কাজ করবে। and at the end of the research we generate a theory or a formula, যেটা বললাম তুমি কিন্তু এই গবেষণায় একটা থিওরি, একটা ফর্মুলাকে কিন্তু জেনারেট করবে। তাহলে এই বেসিক রিসার্চের প্রধান উদ্দেশ্য হলো তোমাকে জ্ঞান বৃদ্ধি করতে হবে, এখানে একটা থিওরি, একটা ফর্মুলাকে জেনারেট করতে হবে। এখানে গবেষক কিন্তু কোনো নির্দিষ্ট কোনো একটা সামাজিক সমস্যা সমাধান বা কোনো তাৎক্ষণিক কোনো জিনিস নিয়ে কিন্তু চিন্তা করে না, বরং এখানে সেই ঘটনাটা কেন ঘটছে এবং ঘটনার পেছনে কি থিওরি রয়েছে, কি ফর্মুলা রয়েছে, এটাকে জানা। তাহলে এই গবেষণা হলো কিন্তু তত্ত্বভিত্তিক, থিওরিটিক্যাল। এতে কিন্তু কোনো ধারণা, নীতি, সূত্র, মনে রাখবে, লিখে নেবে এগুলো, এইখানে কিন্তু কোনো ধারণা, নীতি, সূত্র এগুলোর উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়। এবং এই বেসিক রিসার্চ এখানে কিন্তু কোনো নতুন তত্ত্ব, কোনো দার্শনিক ব্যাখ্যা, কোনো সাধারণ নীতি এগুলো কিন্তু গঠিত হয়, যা কিন্তু পরবর্তীতে যে গবেষণা করবে সেই গবেষণার কিন্তু দিক নির্দেশ করে। যেমন তুমি কোনো একটা
নিউটনের একটা গতিসূত্র বা আইনস্টাইনের যেই তত্ত্ব, সেটা কিন্তু যদি তোমাদের কোশ্চেন দেয়, এগুলো কিন্তু সব বেসিক অর দ্য ফান্ডামেন্টাল রিসার্চ। এবং এই বেসিক রিসার্চে কিন্তু কোনো নির্দিষ্ট ঘটনা নয়, বরং কোনো একটা ইউনিভার্সাল সত্য, একটা সার্বজনীন সত্য অনুসন্ধান করা হয়। তাহলে এখানে কিন্তু সার্বজনীন সিদ্ধান্তে কিন্তু পৌঁছানোর চেষ্টা করা হয়, যেটা সবার জন্যই ঠিক হবে। তাহলে এই বেসিক রিসার্চের উদ্দেশ্য কি, যে কোনো একটা নীতি বা কোনো একটা নিয়ম, কোনো মৌলিক নীতি বা নিয়ম আবিষ্কার করা, সেই তত্ত্বটাকে নির্মাণ বা যাচাই করা এবং ভবিষ্যতে গবেষণার জন্য কিন্তু সেটার ভিত্তি তৈরি করা। ওকে, তাহলে এটা কিন্তু কোনো থিওরি আর ফর্মুলাকে জেনারেট করার জন্য কিন্তু করা হয়ে থাকে। এরপরে অ্যাপ্লাইড রিসার্চ। তো অ্যাপ্লাইড রিসার্চ কি? এটা কিন্তু প্রয়োগমূলক গবেষণা। তো প্রয়োগমূলক গবেষণা হলো কিন্তু এমন এক ধরনের গবেষণা যেখানে কিন্তু সলভ স্পেসিফিক প্র্যাকটিক্যাল কোশ্চেন ফেসিং দ্য সোসাইটি। তো এখানে কিন্তু বাস্তব জীবনের নির্দিষ্ট এবং তাৎক্ষণিক সমস্যার কিন্তু সমাধান করা হয়। তাহলে এই গবেষণা কিন্তু সরাসরি ব্যবহারিক প্রয়োজন, প্র্যাকটিক্যালি ব্যবহারিক প্রয়োজন থেকে কিন্তু এটা এই গবেষণা করা হয়। এবং এখানে কিন্তু এই প্রয়োগমূলক গবেষণায় কিন্তু তত্ত্ব বা নীতি, এই তত্ত্ব বা নীতির ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। কিসের উপর গুরুত্ব দেওয়া হয়? কোনো নির্দিষ্ট বাস্তব সমস্যা, একটা প্র্যাকটিক্যাল প্রবলেম, একটা বাস্তব সমস্যার কার্যকর কিন্তু একটা সমাধান খুঁজে বার করা হয়। ঠিক আছে? and it can be used for policy formulation, administration and understanding of phenomena. কোনো পলিসি কোনো নীতি নির্ধারণ করা, কোনো প্রশাসন, শিল্পক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগে অ্যাপ্লাইড রিসার্চ। and it is always done according to basic research and can be carried out by academic or industrial institutions. When conducting applied research, the researcher takes extra care to identify a problem. Very, very important এই লাইনটা, to take identify a problem. তো তা কি বলছে, যে এই গবেষণার ফলাফলটা কিন্তু কোনো নীতি প্রণয়ন, কোনো একটা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ বা কোনো একটা সামাজিক কর্মসূচির বাস্তবায়নে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এই প্রয়োগমূলক গবেষণার ফলের ওপর কিন্তু নির্ভর করে সিদ্ধান্ত নেয়। এবং এই অ্যাপ্লাইড রিসার্চ কিন্তু কখনো মৌলিক যে বেসিক রিসার্চের কথা আমি আগেই বললাম, সেই বেসিক রিসার্চ থেকে কিন্তু বিচ্ছিন্ন নয়। আমরা বেসিক রিসার্চে কি দেখলাম, সেখানে থিওরি ডেভেলপমেন্ট করাই কিন্তু কাজ, কিন্তু এখানে কি করা কাজ? প্র্যাকটিক্যাল প্রবলেমস, মানে এটা প্র্যাকটিক্যালি হয়। তাহলে বেসিক রিসার্চে কিন্তু কোনো তত্ত্ব বা সূত্র, কোনো ফর্মুলা অর থিওরিকে ব্যবহার করে কোনো বাস্তব সমস্যার সমাধান খোঁজা হয়। তাই জন্যই বলা হয় কি, এই বেসিক রিসার্চ কিন্তু অ্যাপ্লাইড রিসার্চের মূল ভিত্তি। এবং এই অ্যাপ্লাইড রিসার্চে কিন্তু গবেষক প্রথমে কি করে, সমস্যাটাকে কিন্তু শনাক্ত করে এবং এরপরে কিন্তু হাইপোথেসিস গঠন করে, একটা গবেষণা অনুমান গঠন করে এবং তা পরীক্ষা বা বাস্তব প্রয়োগের মাধ্যম দিয়ে কিন্তু যাচাই করে থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাইড রিসার্চে কিন্তু অভিজ্ঞতামূলক পদ্ধতি, যেমন পর্যবেক্ষণ, অবজারভেশন, এক্সপেরিমেন্ট, পরীক্ষণমূলক পদ্ধতি, এগুলো কিন্তু ব্যবহার করা হয় অ্যাপ্লাইড রিসার্চ করার ক্ষেত্রে। এরপরে টাইপস রয়েছে, অ্যাপ্লাইড রিসার্চের কিছু টাইপস রয়েছে, সেগুলো কি কি? এভালুয়েশন রিসার্চ। এভালুয়েশন রিসার্চ কি? মূল্যায়নমূলক গবেষণা। তো ইভ্যালুয়েশন রিসার্চ কিন্তু একটা অ্যাপ্লাইড রিসার্চের টাইপস, যেখানে কিন্তু কিছু এক্সিস্টিং তথ্য, কিছু বিদ্যমান তথ্য এবং সেই কর্মসূচির কার্যকারিতা বিশ্লেষণ করে কিন্তু যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছানো হয়। যেমন কোনো একটা ইনস্টিটিউশন কিভাবে
অতিরিক্ত তার ব্যয় কমাতে পারে, তার নির্ধারণের জন্য কিন্তু ইভালিউশন করে দেখা। বা কোনো ছাত্রছাত্রী পড়াশোনা করছে না, রেজাল্ট খুব খারাপ আসছে, তো আমি সেখানে ইভালিউশন রিসার্চ করতে পারি, ঠিক আছে, যে কেন এতটা মানে ছাত্রছাত্রীদের গড় নাম্বার এতটা কেন কমে যাচ্ছে, তো সেটাকে নিয়ে কিন্তু আমি ইভালিউশন রিসার্চ করতে পারি। তারপরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। সো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ এ type of applied research that is focused on developing new products and the services. তো এই ইভ্যালুয়েশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তো এইটা কিন্তু যেমন কোনো মার্কেটিং, কোনো কোনো বাজারের চাহিদা অনুযায়ী কোনো নতুন পণ্য বা কোনো পরিষেবা তৈরি করা, তার উপর কিন্তু জোর দেওয়া হয় এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এটা কিন্তু মানে মার্কেটিং এর ক্ষেত্রে দেখা হয়, যেরকম মার্কেটিং করা হয়ে থাকে না, তো সেখানে কিন্তু এই ধরনের রিসার্চ করা হয়ে থাকে। এরপরে অ্যাকশন রিসার্চও কিন্তু অ্যাপ্লাইড রিসার্চের একটা টাইপ, অ্যাকশন রিসার্চ। সো অ্যাকশন রিসার্চ ইজ এ টাইপ অফ অ্যাপ্লাইড রিসার্চ দ্যাট ইজ সেট অন প্রোভাইডিং ইমিডিয়েটলি প্র্যাকটিক্যাল সলিউশন। ইমিডিয়েটলি প্র্যাকটিক্যাল সলিউশন, এই জায়গাটায় কিন্তু ফোকাস খুব ইম্পর্টেন্ট একটা মানে জায়গা, ইমিডিয়েটলি প্র্যাকটিক্যাল সলিউশন টু স্পেসিফিক বিজনেস প্রবলেমস বাই pointing the business in the right direction. তো অ্যাকশন রিসার্চ হলো কিন্তু একটা প্রয়োগমূলক গবেষণা বা অ্যাপ্লাইড রিসার্চ, যা কিন্তু তাৎক্ষণিক এবং বাস্তবসম্মত সমাধানে কিন্তু করা হয়। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইমিডিয়েট প্র্যাকটিক্যাল প্রবলেম গুলোর কিন্তু সলিউশন দেওয়া হয়। এবং এই অ্যাকশন রিসার্চে কিন্তু রিফ্লেকটিভ ইনকোয়ারি, যা কিন্তু কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতি বা কোনো একটা সীমিত প্রেক্ষাপটে কিন্তু ঘটে। তাহলে এখানে কিন্তু সমস্যার কারণটা নির্ণয় করা হয় এবং এখানে কিন্তু কোনো দ্রুত এবং কার্যকর সমাধান কিন্তু দেওয়া হয়। তুমি একটা রিসার্চ করছো, আমি আজকে রিসার্চ করছি, 5 বছর পর আমি সেই ফলটা পাবো, যেমন পিএইচডি করলে আমরা যে রিসার্চটা মানে আমরা যে এটা করি, তো এখানে সেরকম রিসার্চ হলে কিন্তু হবে না। অ্যাকশন রিসার্চ মানে কি, যে তোমাকে 7 দিন বা 3-4 দিনের মধ্যেই এই সলিউশনটা দিতে হবে, ঠিক আছে, যে পরীক্ষায় এতজন খারাপ নাম্বার করছে, তো তোমাকে সলিউশন দিতে হবে যে কেন খারাপ রেজাল্ট করছে তারা, তো ইমিডিয়েটলি হবে, সেটা ইমিডিয়েট তোমাকে সলিউশনটা দিতে হবে। তো এই প্রসঙ্গে একজন বলেছিলেন যে তার নাম হচ্ছে কি হ্যাঁ এই জায়গাটা কার্ট লিউয়েন। তো তিনি কিন্তু একজন জার্মান আমেরিকান ছিলেন। তিনি কিন্তু 1940-এর দশকে এই অ্যাকশন রিসার্চ শব্দটা কিন্তু প্রবর্তন করেছিলেন এবং তার বিখ্যাত উক্তি ছিল, ইফ ইউ ওয়ান্ট টু নো হাউ থিংস রিয়েলি আর, জাস্ট ট্রাই টু চেঞ্জ দেম। যদি কোনো বিষয়কেই সত্যি তুমি জানতে চাও, তাহলে কিন্তু সেখানে তোমাকে পরিবর্তন করে দেখতে হবে। এবং অ্যাকশন রিসার্চ করতে গেলে যেটা তোমাকে করতে হবে, প্রথমেই তোমাদের কিন্তু দেয় এই কোশ্চেনটা সিকোয়েন্স অনুযায়ী দেয়, যে অ্যাকশন রিসার্চ করতে গেলে এই সিকোয়েন্সটা কিন্তু তোমাদের দেয়, হুইচ ইজ কম্পোজড অফ এ সার্কেল। কি কি সার্কেল রয়েছে? ফার্স্ট রয়েছে কি পরিকল্পনা অর প্ল্যানিং। তো প্রথমে ঠিক করা হয় যে কি সমস্যা রয়েছে এবং কিভাবে সমাধান করা যাবে সেই সমস্যাটার প্ল্যান করতে হবে। দেন অ্যাকশন, তোমাকে কিন্তু সেই অ্যাকশনে মানে পরিকল্পনা অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। তারপরে কাজ করার পর দেখা হয় কি যে সেটার ফল ভালো হলো নাকি কোথায় সেখানে সমস্যা রয়েছে, তোমাকে কিন্তু এটা যাচাই করে দেখতে হবে যে কাজ করার পরে তোমার সেই ফলটা ভালো হলো না কোথায় সমস্যাটা রয়েছে। তো ফলাফল যাচাই করে দেখতে হবে। তারপরে কি করতে হবে? অ্যাবাউট দ্য রেজাল্ট অফ দ্য অ্যাকশন। তো তুমি যে অ্যাকশনটা মানে পেয়ে গেলে, তারপরে যদি কোনো সমস্যা থেকে যায়, যদি সেই প্রবলেমটার তুমি সলিউশন দিলে, তারপরেও যদি কোনো সমস্যা থেকে যায়, তাহলে কিন্তু তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে শিখে আবার নতুন করে তোমাকে আরেকটা প্ল্যানিং করতে হবে। তো প্ল্যানিং, অ্যাকশন অ্যান্ড দ্য ফ্যাক্ট ফাইন্ডিং।
তারপরে কোহেন অ্যান্ড মেনিয়ন তিনি কি বলেছিলেন, ডেসক্রাইবড অ্যাকশন রিসার্চ অ্যাজ এ স্মল স্কেল ইন্টারভেনশনস ইন দ্য ফাংশনিং অফ দ্য রিয়েল ওয়ার্ল্ড। তিনি বলেছিলেন যে আমাদের এই অ্যাকশন রিসার্চ করতে গেলে কিন্তু কিছু পরিস্থিতি নির্ভর এবং আমাকে সমস্যা ইমিডিয়েটলি কোনো সমস্যার সমাধান দিতে হবে এবং তোমাকে কিন্তু সেখানে কো লার্নিং করতে হবে, সহযোগিতামূলক শিখন কিন্তু এটা কিন্তু করতে হবে। তো এখানে অ্যাকশন রিসার্চের কিছু ফিচার্স দিয়েছে, সিচুয়েশনাল অ্যান্ড দ্য প্রবলেম সলভিং পার্সপেক্টিভ। তো এইটা কিন্তু তোমাকে সিচুয়েশনে কোনো প্রবলেম সলভ করার কিন্তু তোমার একটা আগে তোমাকে প্রবলেম সলভ করতে হবে এবং কোনো একটা সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু সেটা করতে হবে। অ্যান্ড ইন্টারভেনশন ইন রিয়েল ওয়ার্ল্ড, তো এই প্রবলেম ইমার্জেস ইন এ প্র্যাকটিক্যাল, মানে তোমার বাস্তব জীবনে, তোমার ব্যবহারিক জীবনে যে প্রবলেমগুলো সেই সিচুয়েশনে দাঁড়িয়ে তোমাকে সেখানে সলভ করতে হবে। এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ সিচুয়েশন হয়ে থাকে। ওকে, তো এইটা কিন্তু এরপর এই জায়গাটা ইমিডিয়েট প্রবলেমেটিক সিচুয়েশন, এটা কিন্তু ইমিডিয়েটলি তোমাকে সেই প্রবলেমটার সলিউশন দিতে হবে এবং সোশ্যাল সায়েন্সে কিন্তু এই ধরনের অ্যাকশন রিসার্চ করা হয়ে থাকে। তারপরে এই যে অ্যাকশন রিসার্চ ইজ এ প্রসেস, অ্যাকশন রিসার্চে কিন্তু একটা চক্রে একটা সার্কেলের মাধ্যম দিয়ে হয়। প্রথমে প্ল্যান করতে হবে, তারপরে তোমাকে একটা পদক্ষেপ নিতে হবে, দেন তোমাকে অবজারভেশন করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, তারপরে তোমাকে সেখানে রিফ্লেক্ট করতে হবে। তাহলে এইটা কিন্তু অ্যাকশন রিসার্চকে আরো বেশি করে উন্নত করে। তাহলে অ্যাপ্লাইড রিসার্চের একটা পার্ট হলো কিন্তু অ্যাকশন রিসার্চ, একটা টাইপ হলো কিন্তু অ্যাকশন রিসার্চ। এটা কিন্তু সমাজ এবং বাস্তব জীবনের ইমিডিয়েট প্রবলেম, সমস্যার সমাধানে কিন্তু একটা অত্যন্ত কার্যকর গবেষণা পদ্ধতি এবং এইখানে কিন্তু ইমিডিয়েট প্র্যাকটিক্যাল প্রবলেম গুলোকে কিন্তু সলিউশন করা হয়। তো এরপরে আমি কিছু কোশ্চেনে চলে আসব, কিছু কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব আজকে, যেটুকুনি আমরা আজকে পড়িয়েছি ক্লাসে সেখান থেকে আমি কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব এবার। তো ফার্স্ট কোশ্চেনের আমাকে অ্যান্সার দেবে তোমরা, দেন আমি বুঝিয়ে বলবো। দ্য টার্ম রিসার্চ ইজ ডেরাইভ ফ্রম হুইচ টু ওয়ার্ডস? কি হবে এটার অ্যান্সার? The term research is derived from which two words? Re or search. Then the literal meaning of the word research implies searching randomly, searching once, searching again or afresh, searching without purpose. কি বলেছিলাম যে রিসার্চ শব্দটার অর্থ বলতে কি বোঝানো হয়, যে একটা কোনো তথ্য বা একটা কোনো কিছু নলেজকে আবার নতুন করে নতুন দৃষ্টিতে সেটাকে যাচাই করা, যে একটা তথ্যকে নতুন ভাবে পুনরায় অনুসন্ধান করা। তো এটাই তো রিসার্চ, নতুন ভাবে সেটাকে অনুসন্ধান করা বা নতুন কিছু আবিষ্কার করা। রিসার্চ primarily aims at providing personal opinions, discovering new facts or modifying existing knowledge, memorizing existing theories, rejecting all previous knowledge. তো গবেষণার প্রধান লক্ষ্য হলো প্রুভিং পার্সোনাল ওপিনিয়ন্স, ব্যক্তিগত মতামত প্রুফ করা, নতুন কোনো তথ্য আবিষ্কার করা, ডিসকভারিং নিউ ফ্যাক্টস, বা বিদ্যমান তথ্যকে সংশোধন করা, মেমোরাইজিং এক্সিস্টিং থিওরিজ, কোনো তথ্য হচ্ছে মুখস্থ করে যাওয়া, অ্যান্ড রিজেক্টিং অল প্রিভিয়াস নলেজ, পূর্ববর্তী সমস্ত জ্ঞানগুলোকে রিজেক্ট করে দেওয়া।
কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কিন্তু হবে, গবেষণার লক্ষ্য কি বলেছিলাম আমি, যে নতুন কোনো তথ্যকে আবিষ্কার করা অথবা বিদ্যমান যেই তথ্য রয়েছে সেটাকে সংশোধন বা উন্নত করা। এবং এটা কিন্তু ব্যক্তিগত মত, কখনো ব্যক্তিগত মত প্রমাণ করা গবেষণার কিন্তু উৎস নয়, বা কোনো তথ্যকে মেমোরাইজ করা, মুখস্থ করা, এগুলো কিন্তু গবেষণার উদ্দেশ্য নয়। তো গবেষণার উদ্দেশ্য কি? ডিসকভারিং নিউ ফ্যাক্টস, নতুন কোনো কিছুকে আবিষ্কার করা এবং সেটাকে এক্সিস্টিং কিছু যে নলেজ রয়েছে সেটাকে আরো বেশি করে মডিফাই করা। অ্যাকর্ডিং টু দ্য গিভেন ডেফিনেশন, রিসার্চ ইজ বেস্ট described as. Research is best described as a causal inquiry, a philosophical speculation, a systematic inquiry or investigation, a subjective judgment. কি বলেছিলাম যে গবেষণা হচ্ছে কি একটা সিস্টেমেটিক, আমি যদি একটা এলোমেলো ভাবে আজকে কিছু ডেটা নিলাম, 7-8 দিন পরে আবার কিছু ডেটা নিলাম, তো এইভাবে স্যাম্পেল কালেক্ট করে, মানে অনির্দিষ্টভাবে এলোমেলো ভাবে এইভাবে ডেটা কালেক্ট করে কিন্তু কোনো রিসার্চ হতে পারে না। রিসার্চ হতে গেলে কি হতে হবে, সেটাকে সিস্টেমেটিক, একটা সাইন্টিফিক্যালি সেটাকে কিন্তু অনুসন্ধান করতে হবে। এবং এটা কিন্তু কখনো এলোমেলো ভাবে হয় না। তোমাদের কিন্তু আমি ইংলিশ বেঙ্গলি দুটো ভাষাতেই কিন্তু তোমাদের নোটস গুলো থাকবে। তো তোমাদের মানে ইংলিশ দেখলে যে ভয় লাগে অনেকেরই, ওটার কোনো চিন্তা নেই, আমরা কিন্তু ইংলিশ বেঙ্গলি দুটো ভাষাতেই কিন্তু নোটস গুলো প্রোভাইড করা হয় এখানে। এরপরে, ইন দ্য অ্যাক্রোনিম রিসার্চ দ্য লেটার আর স্ট্যান্ডস ফর। রিসার্চ শব্দে আর, আর বলতে কি বলেছিলাম আমি, র্যান্ডম থিঙ্কিং, রেশনাল ওয়ে অফ থিঙ্কিং, রিঅ্যাক্টিভ থিঙ্কিং, রিফ্লেক্টিভ বিলিফ। সবাই অ্যান্সার করো। আর বলতে কি বুঝিয়েছিলাম? গবেষককে বলেছিলাম যে আবেগ নয়, ইমোশনের দ্বারা নয়, বরং যুক্তি, রেশনাল বুদ্ধি, এই বিচার বুদ্ধি কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। রেশনাল ওয়ে অফ থিঙ্কিং আর মিনস the letter E in research refers to emotional involvement, experimental thinking, expert and exhaustive treatment, easy procedure. রিসার্চ ই মিন্স কি বলেছিলাম? গবেষণায় বিষয়টাকে কি বলেছিলাম, যে গভীর এবং পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করতে হয়। তুমি যদি কোনো অর্ধেক এবং অসম্পূর্ণ রেখে দাও, সেটা কিন্তু গবেষণা, সেটা করলে কিন্তু হবে না। তো তোমাকে কিন্তু এক্সপার্ট আর এক্সস্টিভ ট্রিটমেন্ট নিতে হবে, তোমাকে কিন্তু দক্ষ হতে হবে, ঠিক আছে? বিশেষজ্ঞের মতে কিন্তু একদম গভীরভাবে এবং পূর্ণাঙ্গভাবে কিন্তু সেটাকে বিশ্লেষণ করতে হবে। ইন দ্য কনটেক্সট, রিসার্চ এ স্ট্যান্ডস ফর। এটার অ্যান্সার কি হবে? সার্চ অ্যান্ড সলিউশন। তো গবেষণায় কিন্তু তথ্য সংগ্রহের জন্য, সার্ভে এবং বিশ্লেষণের জন্য কি এই সলিউশন করার কিন্তু প্রয়োজন রয়েছে। এরপরে বলো, হুইচ কম্পোনেন্ট অফ রিসার্চ এমফাসাইজ প্রিসিশন অ্যান্ড অকারেসি?
গবেষণার কোন কম্পোনেন্টটা নির্ভুলতা এবং সঠিকতার উপর জোর দেয়? অ্যানালাইসিস, এক্সাক্টনেস, অনেস্টি অ্যান্ড দ্য রিলেশনশিপ অফ ফ্যাক্টস। আচ্ছা, তোমরা কিন্তু সবাই অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে? আজকে ফার্স্ট ক্লাস তো আমি একদমই সোজা সোজাই কোশ্চেন গুলো লিখে রেখেছি, কিন্তু ক্লাসে কিন্তু এরকম সোজা কোশ্চেন হবে না, সেখানে কিন্তু অ্যাজারশন, রিজনিং, আরো অনেক কঠিন কঠিন অ্যানালাইজ কিন্তু কোশ্চেন হবে, ঠিক আছে? ফার্স্ট দিন বলে আজকে আমি একদম সোজা কোশ্চেন গুলোই রেখেছি, কিন্তু এরপর থেকে কিন্তু কঠিন কোশ্চেন গুলো ক্লাসে আমরা আলোচনা করব। বলো এটার অ্যান্সার কি হবে? এটা কিন্তু এক্সাক্টনেস হবে। গবেষণায় কিন্তু তথ্য এবং ফলাফল অবশ্যই কিন্তু এক্সাক্ট, নির্ভুল এবং যথাযথ হতে হবে। সামান্য যদি তুমি ভুলও করো তাহলে কিন্তু সেই গবেষণা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে, একসেপ্ট নাও হতে পারে। তো সেখানে কিন্তু এক্সাক্টনেস কিন্তু লাগবে। The aspect of research that focuses on linking data meaningfully is, কি বলেছিলাম? কোন দিকটা গবেষণায় যে লিঙ্কিং ডেটা মিনিংফুলি ইট? বিশ্লেষণ করা, নাকি ক্রিটিক্যালি অবজারভেশন করা, সমালোচনামূলক পর্যবেক্ষণ, নাকি তথ্যের পারস্পরিক সম্পর্ক, রিলেশনশিপ অফ ফ্যাক্টস অ্যান্ড দ্য কনস্ট্রাকটিভ অ্যাটিটিউড? কি বলেছিলাম যে গবেষণায় কিন্তু কেবলমাত্র তথ্যগুলোকে সংগ্রহ করা নয়, বরং কি করতে হবে, সেই তথ্যগুলোর মধ্যে কিন্তু একটা পারস্পরিক সম্পর্ক, একটা রিলেশন, এইটাও কিন্তু তোমাকে স্থাপন করতে হবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দ্য লেটার এইচ ইন রিসার্চ হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ, কি হবে এটা? এইচ, গবেষণা করার জন্য এই এইচ মিন্স কি বলেছিলাম? গবেষণায় কিন্তু অনেস্টি এবং হার্ডওয়ার্ক, সততা রাখতে হবে। তুমি কারোর তথ্য চুরি করে তোমার গবেষণায় পুরো একদম হুবহু টুকে দিলে, তো এরকম করলে কিন্তু হবে না, তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে রিসার্চ করতে গেলে, ঠিক আছে? গবেষণা করা কিন্তু মানে খুব মানে সেটা কিন্তু একদম মানে সায়েন্টিফিক্যালি তোমাকে করতে হবে, এবং সেটার জন্য কিন্তু তোমাকে সেখানে সততা রাখতে হবে। এরপরে এই রিভিউ অফ লিটারেচার প্রাইমারিলি রেফার্স টু, সাহিত্য পর্যালোচনা বলতে কি বোঝায়? পার্সোনাল ওপিনিয়ন্স অফ দ্য রিসার্চার, এ সামারি অফ অনগোয়িং রিসার্চ অনলি and a comprehensive summary of previous research on a topic, a critical review of newspaper articles. সাহিত্য পর্যালোচনা or the review of literature, কি বলেছিলাম এটা আমি? রিভিউ অফ লিটারেচার বলতে কি বোঝায়? প্রিভিয়াস যারা রিসার্চ করেছে সেই টপিক গুলোকে যখন আমরা সার্চ করি, যখন আমরা রিসার্চ করি, সেটাকে বলা হয় কি রিভিউ অফ লিটারেচার্স। তো সি, অপশন সি হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। আর একটা কোশ্চেন আমরা লাস্ট করব, হুইচ অফ দ্য ফলোইং সোর্সেস আর জেনারেলি ইনক্লুডেড ইন এ লিটারেচার রিভিউ? তো লিটারেচার রিভিউ করার জন্য সাধারণত কোন কোন উৎসগুলো সেখানে থাকে? only unpublished thesis, only journal articles, article books and the other relevant sources, only internet blogs. তো এটার অ্যান্সার কি হবে? লিটারেচার রিভিউ কিন্তু বই, আর্টিকেলস, গবেষণা প্রবন্ধ, জার্নাল, থিসিস, সব প্রাসঙ্গিক কিন্তু এগুলো সবকিছুই কিন্তু অন্তর্ভুক্ত থাকে। তো কারেক্ট অ্যান্সার ইজ সি, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। আরো অনেক কোশ্চেন দিয়েছি, এগুলো এগুলো বাড়িতে একটু পড়ে নেবে, ঠিক আছে? তো বলো আজকের ক্লাস বুঝতে পেরেছো সবাই? বোঝা গেছে আজকের ক্লাস? ওকে রত্নদীপ।
আচ্ছা, গীতা, ঠিক আছে। সুদীপ্ত, হুম। আচ্ছা, তোমাদের ভালো লেগেছে ক্লাস? আচ্ছা, ঠিক আছে। এরপরে কিন্তু আরো আমরা মানে আরো কঠিন করে অনেক জিনিস রয়েছে রিসার্চে, সেগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাস থেকে শুরু করে দেবো পড়া একদম। ওকে, ওয়েলকাম। আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ 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 স্যার, হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, হুম। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, তার আগে আমি এখান থেকে সিক্রেট কোডের জায়গাটা শেয়ার করে দিচ্ছি। একটা মিনিট আমাকে টাইম দাও জাস্ট। ম্যাডাম আপনার স্ক্রিনটা বন্ধ করলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ। আশা করে দেখো স্ক্রিন দেখা যাচ্ছে, অর্থাৎ সেকেন্ড পেজে কোড রয়েছে। আমি আবারও বলছি, রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস পাওনি, আমি আজ শুরুতেও বলেছিলাম, আরো একবার বলে দিচ্ছি। আমি জাস্ট একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, বা গ্রুপে একটা লিংক শেয়ার করছি। একটু যদি তোমরা একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। এটা রেলের রয়েছে, মানে রেলের যে পরীক্ষা হয় সেই রেলের পরীক্ষার একটা ফেসবুক পোস্ট, মানে যেরকমটা রেগুলার শেয়ার করি তোমাদের সাথে। তো যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আবার বলছি, 2 মিনিটের বেশি সময় একদমই নেবো না, দেন আমি কোর্টে চলে আসবো। গ্রুপে দেখো একটা লিঙ্ক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার, এই আর কি। আমি 2 মিনিটের বেশি একদমই সময় নেবো না, তারপর আমি কোর্টে চলে যাব। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি 2 মিনিটের বেশি একদমই সময় নেবো না। আর আমি জানিয়ে দিচ্ছি, রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যারা বারবার বলছিলে, যদি একটা দুটো সেন্টেন্সে একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে দেখো একটা লিঙ্ক শেয়ার করলাম। মামুনি, থ্যাংক ইউ সো মাচ মামুনি। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে দেখো একটা লিঙ্ক শেয়ার করলাম। সরি, যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট রইল। যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল, আর কিচ্ছু না। আমি বলছি বাবা, আমি সব বলে দিচ্ছি। আমি ক্লাসের শুরুতেও বলেছি, আরো একবার বলে দিচ্ছি। ক্লাসের শুরুতে যেমন বলেছি, আবারও বলে দিচ্ছি। একটু ওয়েট করে যাও। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। সুপ্রিয়া ব্যানার্জি, থ্যাংক ইউ সো মাচ। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। এই, আমি কোডে চলে গেলাম। এই গ্রুপের লিংক রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কোডে চলে যাচ্ছি। যেটা বলার, আচ্ছা এটা বলে রাখি যে গতকাল যারা সিক্রেট কোড পাঠিয়েছিলে তাদের কাছে যায়নি, কারো কাছে যায়নি। আমি এখনো পর্যন্ত পাঠাইনি। হয়তোবা আজকে যেটা রয়েছে, আমি বলবো কোড পাঠিয়ে রাখো, সবার কাছে যাবে।
আমি আবার বলছি, এই নিয়ে বিন্দু মাত্র চিন্তা করার কোনো দরকার নেই। অন রেকর্ড লাইভ বলছি, রেকর্ডিং প্লাস পিডিএফ নোট সবার কাছে যাবে, কিছু অসুবিধার জন্য যায়নি। হয়তো আজকের ক্লাসটাও কালকের মধ্যে যাবে না, ঠিক আছে, আজকের ক্লাসটাও কালকের মধ্যে যাবে না। আমি সবার কাছে বলছি পাঠিয়ে দেবো, যারা সিক্রেট কোড পাঠাচ্ছ তাদের সবার কাছে যাবে। দুদিন লেট হতে পারে, কিন্তু তারপরেও বলছি সবার কাছে চলে যাবে, এই নিয়ে বিন্দু মাত্র টেনশন করার কোনো কিছু নেই। আর আগামীকাল টিচিং অ্যাপটিটিউড ক্লাস থাকবে। এনটিএনএ ফার্স্ট পেপারের কথা ভাবলে বা ধরলে, তাহলে অবশ্যই টিচিং অ্যাপটিটিউড একদম ফার্স্ট পজিশনে রয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, সব থেকে বেশি কোশ্চেন আসবে। তুলনামূলক একটু ডাইনামিক বলতে পারো, কারণ রিসার্চ বা যাই কিছু বলো না কেন, সবার ক্ষেত্রে চিন্তা ভাবনা একই রকম হবে। আমিও যেটা ভাববো তুমিও সেটা ভাববে, কিন্তু টিচিং অ্যাপটিটিউডে প্রথমত এই সাবজেক্টটা কিছু ছেলে মেয়ের সাথে বেশ পরিচিত, যারা ধরো এডুকেশন, ফিলোসফি, সাইকোলজি, হিউম্যান রিসোর্স এই টাইপের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, কমার্স, ম্যানেজমেন্ট, তারা জানে, কিছুটা হলেও জানে। আর কিছু আছে যারা হচ্ছে ইয়ে রয়েছে, যারা যে একদম এই সাবজেক্টের সাথে পরিচিত না, যদি তুমি বিএড বা ডিএলএড করে থাকো তবে আবার তোমার সাথে পরিচিত আছে, ঠিক আছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে একটু প্লিজ আগামীকালকে যে ক্লাসটা রয়েছে টিচিং অ্যাপটিটিউড, এটা খুব গুরুত্বপূর্ণ। ইন্টারনেট ফার্স্ট পেপারের জন্য ভীষণভাবে, আমি রিসার্চকে ইন্টারনেট রেসপেক্টে সেকেন্ডারি গেছি, কিন্তু রিসার্চ পেপারটা তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, কিন্তু টিচিং অ্যাপটিটিউড আমাদেরকে অন্য কিছু শেখাবে। কিন্তু নেটের ফার্স্ট পেপারের রেসপেক্টে টিচিং অ্যাপটিটিউড প্রথম জায়গায় রয়েছে, এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসবে, এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসবে টিচিং অ্যাপটিটিউড থেকে, মাথায় রাখবে। তো আগামীকাল ক্লাস রয়েছে, স্যার থাকবেন, তো ডিটেলস এই নিয়ে ডিসকাশন হবে, যেটা বলার শুধুমাত্র টাইপ করে পাঠাবে, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। এটা সবার কাছে রিকোয়েস্ট হলো, যারা স্ক্রিনশট পাঠাচ্ছ তাদের কাছে কিন্তু যাবে না। নিচে যেটা বলার, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। আর সিক্রেট কোড প্রতিবার পাল্টে যাবে, সিক্রেট কোড যেটা আজও যেমন পাল্টে যাচ্ছে, এটাই রয়েছে সিক্রেট কোড, এটাই রয়েছে সিক্রেট কোড। টার্গেট জিআরএফ, এটাই রয়েছে সিক্রেট কোড। আর নাম্বারটা হচ্ছে 6291515880, 6291515880, ঠিক আছে। অরিন্দম ব্যানার্জি, এই জায়গাগুলোকে পাল্টাও, তা নাহলে কোন দিন দেখবে সুইচ অফ হয়ে গেছে, সবকিছু নষ্ট হয়ে গেছে, মোবাইলের সুইচ অফ হয়ে যাবে, আবার তাকে রিস্টার্ট করতে পারবে, চার্জ দিতে পারবে, কিন্তু আসল জায়গায় সুইচ অফ হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। তাই এটা গতকাল আমি তোমার এই মেসেজ দেখেছিলাম যে আমার সুইচ অফ হয়ে যাচ্ছে, আমি তোমার ভালোর জন্য বললাম। এবার তুমি যদি আমাকে শত্রু মনে করো তাহলে আমার কথা একদমই শুনবে না, ভীষণভাবে ইগনোর করবে, ভীষণভাবে ইগনোর করবে, ঠিক আছে। নেক্সট যেটা বলার যে আচ্ছা, এটা শুধুমাত্র টাইপ করে পাঠিয়ে রাখো, টার্গেট জিআরএফ, শুধুমাত্র এই পাঠিয়ে রাখো। আমি বলবো তুমি যদি মানে আমি কোনো ব্যক্তিকে বলছি না, মানে তোমার যদি মনে হচ্ছে একদিনে সমস্ত কিছু সব দেখে নেবে, তাহলে বলবো সিনেমা দেখে এসো, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে এসো, সবকিছু হয়ে যাবে দেখবে। একদম কচি বয়স থেকে যৌবন থেকে শুরু করে সমস্ত রকম প্যাথেটিক সমস্ত কিছু পেয়ে যাবে, সিনেমা দেখে এসো, আমাদের লাইফ সিনেমা নয়। তো এই ব্যাপারটা আর কি, এই ব্যাপারগুলো একটু যদি মেনে চলো তোমাদের জন্য মঙ্গল। আমরা শুধুমাত্র ম্যাচিওর না, এনাফ ম্যাচিওর। তারপরেও বলেছিলাম প্রথম দিনে ম্যাচিওরিটি বয়সের সাথে আসে না, মানে একটা 14 বছরের ছেলের বা মেয়ের মধ্যেও সেই ম্যাচুরিটি চলে আসে, 40 বছর বয়সে সেটা আসে না। ম্যাচুরিটি আসে কিসে, একদম প্রথম দিন বলেছিলাম, তোমার পিঠ কতবার দেওয়ালে ঠেকেছে, কত দ্রুত দেওয়ালে ঠেকেছে, কতবার, কতবার তোমার পায়ের নখ উল্টে গেছে, আর কতবার তোমার হাঁটুর চামড়া উঠে গেছে, ডিপেন্ড করে তার উপর ম্যাচুরিটি। যাই হোক, টার্গেট জিআরএফ, এটা শুধুমাত্র ইয়ে পাঠিয়ে রাখো, টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আর কোডটা পাঠাবে 6291515880, 6291515880, এই নাম্বারে শুধুমাত্র পাঠিয়ে রাখবে। নেক্সট যেটা বলো, যেটা গতকালও বলছিলাম, যেগুলোকে দেখো তোমার রিসার্চ আর্টিকেল, এই জায়গাগুলোকে শুরু করো, অ্যাটলিস্ট কোন একটা সেমিনার কনফারেন্সে যাও, সাহস বাড়বে, এনার্জি পাবে, কিভাবে করতে হয় এই পুরো প্রসেস গুলো জানতে পারবে। সব থেকে বড় কথা, সেখানে অনেক ধরনের লোক থাকে যারা এই ফিল্ডে
বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গার ইন্ডাস্ট্রি, তোমার সাথে পরিচিতি বাড়বে, ফোন নাম্বার আদান প্রদান হবে, লিঙ্কডইনে পরিচয় হবে, তাতে তোমার নেটওয়ার্ক বড় হবে। এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটার জন্য মানে এই এত কিছু করতে চাইছো এটা যেন বৃথা না হয়, কারণ এটা একটা লং টার্ম প্রসেস। আমি প্রথম দিনে এই কথাগুলো বলেছিলাম, আরো একবার বলছি যে এই ব্যাপারটা মাথায় রেখো যে তুমি যদি খুব ভাগ্যবান হও বা ভাগ্যবতী, যে তোমার ভাগ্য চকচক করছে, তাহলেও তুমি জেনে রেখো যে এই এখন থেকে শুরু করলে যে তুমি জুনের নেটে পড়ি। আচ্ছা, এখানে কারোর হয়েছে ডিসেম্বরের নেট, মানে যেটা রেজাল্ট বেরিয়েছে গতকাল, কারোর হয়েছে? কেউ কেউ আছো এরকম? নেক্সট যেটা বলার যে তুমি জুনের নেট টার্গেট করছো, জুনে তোমার নেট হয়ে গেল, অনলি পিএইচডি, যাই হোক, ওটাকে দেখো না, অনলি পিএইচডি খুব বাজে জিনিস, ওটা কোনো কাজে লাগে না। আবার তোমাকে নেটে বসতেই হবে, মানে ওখান থেকে তুমি কোনো রকম কোনো ইয়ে নিও না, শুধু এইটুকু যে হ্যাঁ এই মানে যখন তোমার কোনো কিছু হচ্ছিল না, সেই রত্নদ্বীপ আর এই অনলি পিএইচডি হলো এই রত্নদ্বীপ, এই দুটো লোকের মধ্যে তুমি পার্থক্য দেখতে পাবে। কিন্তু খেয়াল করে দেখবে এই দুটো লোকের মধ্যে একটা পার্থক্য আছে যেটা চোখে পড়ার মতো, এই ব্যাপারটা তোমাকে ভীষণভাবে বুঝতে হবে। ঠিক আছে? তো অনলি পিএইচডি খুব ভালো কথা, কিন্তু আবারও খাটো, মানে ওটা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগবে না, অ্যাকচুয়ালি কোনো আমাদের ফিউচারে ওটা কোনো কাজে লাগবে না। কোচ কিভাবে পাবো? তো বললাম, দেখো প্রথমত শুরু হয় ডিপার্টমেন্ট থেকে, ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন রকমের কন্ট্যাক্ট পেয়ে যাবে। তারপর আমি বলেছিলাম যে যখন তুমি এরকম একটা দুটো পাঁচটা সাতটা যাচ্ছ, নিজের ফোন নাম্বার এবং ইমেল আইডি যখন ছড়িয়ে যাবে, তখন দেখবে তোমার কাছে অটোমেটিক এই ইনভাইটেশন গুলো আসছে, অটোমেটিক আসছে। আমি রিসেন্ট হয়তো খুব সেই ব্যাপার যেতে পারি না, তারপরও বিভিন্ন রকমের বারবার আসতে থাকে। মানে এমন কোনো কনফারেন্স যেটা অফলাইন অনলাইন দুটো ওয়েতেই, দুটো মোডেই অ্যাপ্লাই করা যায় বা কিছু অ্যাটেন্ড করা যায়, এরকম ব্যাপার আর কি। তো একটু এগুলোতে থাকো, মানে ব্যাপারটাকে যখন তুমি খুব সিরিয়াসলি নেবে, যখন এর মধ্যে তুমি ইনভলভ হয়ে যাবে, যখন ঢুকে যাবে, তখন দেখবে আর কিছু দরকার পড়ছে না, অটোমেটিক তুমি একটার পর একটা জানতে শুরু করে দিয়েছো। ঠিক আছে? তো আগে বলবো আর্টিকেল ডাউনলোড করো, নিজের এরিয়া চুজ করো, সেখান থেকে একটু স্ট্রাকচারটা দেখো, থরলি পড়ো, বোঝার দরকার নেই, থরলি পড়ো যে কি রয়েছে। তিনটে সেমিনার অ্যাটেন্ড করেছি, হ্যাঁ খুব ভালো। তো আমি তো সবাইকে বলবো এগুলো শুরু করো, শুরু তো তোমাকে করতেই হবে, বাধ্যতামূলক। তো যত তাড়াতাড়ি সম্ভব শুরু করো, কনফিডেন্স বাড়বে, বিশ্বাস করো সব থেকে বড় কথা কনফিডেন্স বাড়বে। এবার এটা তো ডিপেন্ড করে না এতগুলো সাবজেক্ট, আমার সাবজেক্টের সাথে তোমার সাবজেক্টের কোনো মিল নেই, তাহলে সেটা দিয়ে কি লাভ আছে? কারণ সেমিনার গুলো সাবজেক্ট বা ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড হয়। এবার হ্যাঁ অবশ্যই সেখানে ভার্সেটাইল ব্যাপার থাকে, তবে সেটা তুলনামূলক নগণ্য বলতে পারো। মানে আমি ধরে নিচ্ছি, ধরো আমি কমার্সের জন্য, আমি কমার্সের স্টুডেন্ট, তুমি কমার্সের জায়গায় ম্যানেজমেন্ট এই রিলেটেড অ্যাপ্লাই করতে পারি, কিন্তু তুমি বাংলা স্টুডেন্ট হয়ে কমার্সের এতে গিয়ে খুব একটা তোমার লাভ হবে না, বা কমার্সের স্টুডেন্ট বাংলা এসে খুব একটা লাভ হবে না, এরকম একটা ব্যাপার। যে কালকে কোথাও ইয়ের হচ্ছে পেপারের এডুকেশনের ক্লাস হয় স্যার? হ্যাঁ, এডুকেশনের ক্লাস হবে, আমি জানিয়ে দেবো। আজ আমি রাত্রেবেলা সাবজেক্ট গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবো, তোমাদের সাথে অলরেডি আমি 4টে লিঙ্ক পাঠিয়েছি। দেখবে একটা হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেখান থেকে সমস্ত ধরনের নোটিফিকেশনের খবর পেয়ে যাবে, যত রকমের নোটিফিকেশন হয়, সেটা সেন্ট্রাল লেভেল, স্টেট লেভেল, ইভেন একদম রিজিওনাল লেভেলে সবকিছু পেয়ে যাবে। 2 নম্বর, একটা শেয়ার করেছি দেখবে টেলিগ্রাম চ্যানেল, ওই টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো ইউনিট থেকে কোশ্চেন আসছে। আছো কেউ টেলিগ্রাম চ্যানেলে? দেখো প্রত্যেকদিন কোশ্চেন আসছে, প্রতিদিন, এবং এই কোশ্চেন গুলো তুমি তোমার ইচ্ছা মতো তোমার সময় মতো অ্যাটেন্ড করতে পারবে, একদম এন্ড টু এন্ড ওরিয়েন্টেড কোশ্চেন করানো হয়। হ্যাঁ, এরকম আর কি ব্যাপার। তারপরে আমি তার আগের দিন হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক এবং ফেসবুকের পেজ আর গ্রুপ শেয়ার করেছিলাম। আমি বলবো এই জায়গাগুলোতে জয়েন করো। আমি এটুকু তোমায় গ্যারান্টি দিচ্ছি না যে তুমি ওখানে জয়েন করলে একটা বিরাট পরিবর্তন হয়ে যাবে, হিউজ কিছু পেয়ে যাবে, একদমই না। আমি শুধু তোমাকে এটুকু বলতে পারি যে তোমার প্রাপ্তি জিরো হবে না, তোমার প্রাপ্তি জিরো হবে না। ঠিক আছে? এবার তুমি কি পাবে না পাবে, এ তো তোমার পারসেপশন, এ তো তোমার পারসেপশন। হ্যাঁ, আমি তো এইগুলো বলেছি, মানে আমি আজ লিঙ্ক শেয়ার করে দেবো, সাবজেক্ট গ্রুপের লিঙ্ক
আমি আজ রাত্রে গ্রুপে শেয়ার করে দেবো। ফিলোসফি হবে, হ্যাঁ বললাম তো ফিলোসফি হবে। আমি তো জানিয়েছিলাম বাংলা, ইংলিশ, সংস্কৃত, তিনটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, ওদিকে এডুকেশন, ফিলোসফি, হিস্ট্রি, জিওগ্রাফি, আর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, এই কয়েকটা। কতগুলো কথা হবে বলবেন, খাতা করতে, হ্যাঁ আমি তো বললাম আমার টোটাল 4টে খাতার দরকার। ঠিক আছে, টোটাল 4টে খাতার দরকার। আমি একটা খাতা বলে দিয়েছি, খাতা নষ্ট হচ্ছে তার জন্য বলে দিয়েছি কি উপায় আছে, একদম যারা প্রথম দিনের ক্লাসে ছিল। বাকি 3টে খাতা আমি বলে দেবো কিভাবে কি দরকার হবে, সবকিছু বলে দেবো। শুধু তোমার এই আগামী 6 মাস তুমি আমাকে দিয়ে দেবে, শুধু তোমার এই আগামী 6 মাস তুমি আমাকে দিয়ে দেবে। আর টার্গেট বড় রাখবে, আর পজিটিভ অ্যাটিটিউড রাখবে, মানে তোমার দ্বারা সম্ভব, তুমি করতে পারো এইরকম টাইপের একটা অ্যাটিটিউড রাখবে। মানে এরকম না দেখছি স্যার চেষ্টা করব, অঙ্কটা যেন কেমন কেমন লাগে, ডিআইটা পারি না, কম্প্রিহেনশনটাও সেরকম একটা ভালো হয় না। এটা করলে হবে না বাবা, এটা করলে হবে না। কেউ তোমাকে করবে না, কেউ তোমাকে করবে না। এটা ভেবো না যে আমি একটু কিউট দেখতে ইন্টারভিউ বোর্ডে বসলে আমাকে চাকরি দিয়ে দেবে, একটু এ করবো তাতে, একদমই না ব্যাপারটা। তোমাকে প্রমাণ করতে হবে তুমি যোগ্য। এটা বলো না, আর একবারের জন্য বলো না আমি অঙ্ক পারি না, অঙ্ক আমার দিয়ে হয় না, ডিআইটা আমার ভয় লাগে, বলো না, কে শুনবে? আমি প্রথম দিনে এই কথাগুলো বলেছিলাম। আমি স্যার গরিব, আমার বিয়ে হয়ে গেছে, অনেকদিন স্যার পড়াশোনার থেকে বাইরে রয়েছি, স্যার আমার বাবা নেই, স্যার আমাকে চাকরি করতে হয় প্রাইভেট কোম্পানিতে, কে শুনবে? আমি এক কথায় বলে আমি আমি দায়বদ্ধ? আমি বাদ দিয়ে অন্য যে কোনো লোককে ভাবো দায়বদ্ধ? তাহলে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছি, এই কথাগুলো কতবার করে বলবো, আমরা সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছি। আমি যদি তোমার দুর্বল জায়গাটা বুঝতে পারি, আমি ওখানে আঙুল ঢুকিয়ে একটু ঘেঁচে দেবই, যাতে তুমি লক্ষ্যভ্রষ্ট হও, আমার নাম্বার তোমার থেকে আগে আসে। যে তুমি 100 নম্বর দাঁড়িয়ে রয়েছো, আমি 101তম ব্যক্তি, তো আমি তোমাকে সরাতে পারলে আমার তো পজিশন 100 হলো, আর একজনকে সরাতে পারলে 99 হলো, 95 হলো, 90 হলো, 80 হলো। তো এটা এর মধ্যে ভুল কোনো কিছু নেই, এইভাবেই চলছে সবকিছু। এই ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করো, কোনো অজুহাত লাগিও না। যে বলছিলাম যে তুমি কোনো কিছু অ্যাচিভ করতে পেরেছো, তার মধ্যে কোনো কারণ নেই, কোনো কারণ নেই। শুধু বলবে আমার এর প্রতি ভালোবাসা রয়েছে, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আর দেখো ওইভাবে তুমি কোনো ওই স্ট্রং লজিক লাগাতে পারবে না যে এই জন্য আমার এটাতে আমি সাকসেস পেয়েছি। কিন্তু কোনো কিছু তুমি পাওনি, তার হাজার একটা কারণ আছে। মাধ্যমিকের আগে আমার জ্বর এসেছিল, বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল, বাড়িতে সে মারা গেছিল, প্রচুর আছে। আমার সেই বছর খুব বড়, একবার ডেঙ্গু হলো, একবার ম্যালেরিয়া হলো, একবার আমার পেটে যন্ত্রণার জন্য অ্যাপেন্ডিক্স এর অপারেশন হলো। হাজার একটা লজিক আছে, কিন্তু কিছু করতে পেরেছো, তার জন্য তোমার কাছে কোনো যুক্তি নেই। তাই এগুলো দেখিও না, বলবে না, মনের ভুলেও কাউকে বলবে না। নিজে তো মনে মনে বলবেও না, অন্য কাউকে বলবে না, কখনো বলবে না। এ পথ তোমার জন্য নির্ধারিত, কেউ তোমার হয়ে কিচ্ছু করে দিতে পারবে না। এই সহজ কথাগুলো ফার্স্ট বোঝো, এরপর তুমি অটোমেটিক পড়তে পারবে। কিন্তু এগুলো যদি ঠিকঠাক না থাকে, আর তুমি পড়তে বসে গেছো, তাহলে তুমি কিছু করতে পারবে না। কারণ একটা না একটা সময় ওর সাথে সেই ডিটাচমেন্ট আবার চলে আসবে, তুমি আবার উঠে পড়বে। কিন্তু একবার যদি সবকিছু ঠিকঠাক থাকে, দেখবে জুনে হলো না 2026-এ, ডিসেম্বরে হবে। ডিসেম্বর 2026-এ হলো না, ভাগ্য খুব খারাপ, 27-এ হবে। কিন্তু হবেই, আবারও বলছি হবেই। এই বিশ্বাস রাখতে, আমি আগের দিনও বলেছিলাম বিশ্বাস রয়েছে, তাই তুমি এখনো চেষ্টা করে যাচ্ছ, এখনো ভাবছো, এখনোই করছো। ওই জায়গা থেকে সরে এসে অগাধ বিশ্বাস নিয়ে এসো। তোমার পরিচয় কি তুমি ভুলে যাও, ব্যাট হাতে যখন মাঠে নেমেছো তখন তুমি ব্যাটসম্যান। তুমি কি জাত, কি গোত্র, কি জেন্ডার ভুলে যাও, তো এই ব্যাট হাতে মাঠে নেমেছো তো তুমি ব্যাটসম্যান। ব্যাস, তোমার লক্ষ্য রান করা, উইকেট বাঁচিয়ে। কোনো কিছু দেখো না, কে বোলার, কে আম্পায়ার, ফিল্ডিং কেমন সাজিয়েছে, পিচ কেমন, ওয়েদার কেমন, অডিয়েন্স কেমন, কিচ্ছু দেখো না। টিকে থাকো, রান আসবেই। কারো 2026-এ হয়ে যাবে, কারো 2027 হবে, কিন্তু হবেই, হবেই। আবারও বলছি, টার্গেট রাখো, যাদের বয়স রয়েছে তারা জিআরএফ টার্গেট রাখো, নেট এমনি হয়ে যাবে।
বিষয়গুলো কিভাবে অ্যাভয়েড কর। হ্যাঁ, এই জায়গাগুলোকে একটু বসতে হবে বাবা, একটু সময় দিতে হবে। ঠিক আছে, এইগুলোকে একটু সময় দিতে হবে। দুটো পয়েন্ট আগের দিনে মানে যে 4টে পয়েন্ট বলেছিলাম, তার মধ্যে দুটো পয়েন্ট জায়গা কিছুটা বাকি রয়েছে। এক ওই বেরিয়ারের জায়গাটা, আর 2 নম্বর বলেছিলাম যে স্মার্টনেস এর মধ্যে যে আমি যে 10টা ইউনিট বললাম, মনে করে দেখো এই জায়গাগুলোকে আমি বাদ দিয়ে গেছিলাম সময়ের অভাবে। যে 10টা ইউনিট আমাদের রয়েছে, 10টি ইউনিট আমরা কেউ স্ট্রং নই। কিছু জায়গায় আছে আমি স্ট্রং, কিছু আছে আমার মডারেট জায়গায়, কিছু আমি উইক। তাই সেইগুলোকে সেই রকম ভাবে ট্রিটমেন্ট করতে হবে, সেই রকম ভাবে সময় দিতে হবে, অটোমেটিক হয়ে যাবে। আর এই যে বললাম যে আমি তো মোটামুটি সাবজেক্টগুলো চরিত্র আগের দিন বলে দিয়েছি, কে কতটা গুরুত্বপূর্ণ, কার সিলেবাস বড়, কে কতটা ছোট, কোথা থেকে কেমন টাইপের কি কোশ্চেন, একটা ওভারভিউ তোমার কাছে পৌঁছে গেছে যারা প্রথম দিনের ক্লাসে ছিলে। তো সেই জায়গা থেকে বলছি যে এইবার তুমি ওই জায়গায় তোমার স্মার্টনেস কাজে লাগাও। হার্ডওয়ার্ক তো করছো, রেগুলারিটি মেনটেন করছো, এবার তোমার স্মার্টনেস কাজে লাগাও, যে কোথায় কেমন ধরনের ট্রিটমেন্ট হবে। আমি এই জায়গাটা নিয়েও ডিটেলসে বলবো। তাহলে উপরে বললাম ওই বেরিয়ারের জায়গাটা, আর নেক্সট বললাম যে এই স্মার্টনেস এর জায়গাটা। এই দুটো পয়েন্ট বাকি রয়েছে। এছাড়া আমি বললাম আরো 3টে পয়েন্ট আমার বাকি রয়েছে, 5, 6, 7, এই 3টে পয়েন্ট। 4টে খাতার দরকার, তার মধ্যে একটা খাতা বলা হয়েছিল, বাকি এখনো 3টে খাতা রয়েছে। এগুলো নিয়ে আমি বসবো, বলে দেবো সবকিছু। ঠিক আছে, শুধু তোমার যেটা দায়িত্ব, কারণ আমার দায়িত্ব মাত্র 5%। আমি আরো একদিন যদি পুরো 1.5 ঘন্টা বসি, আমার এই ব্যাপারটা পুরো মিটে যাবে। আমার ধরে না মানে আমার সবকিছু যা কিছু বাকি রয়েছে, আরো একটা 1.5 ঘন্টা ক্লাস হলে আমার মোটামুটি বলা বক্তব্য শেষ। তারপর তো তোমার, আমার দায়িত্ব মাত্র 5%, 95% তোমার দায়িত্ব। ওই পয়েন্ট অফ ভিউ থেকে বেরিয়ে এসো, কমন পাওয়া যায়, সাজেশন হয়, বেরিয়ে এসো। নেট এরকম কোশ্চেন করে না। এটা বোঝার চেষ্টা করো যে সারা দেশে যতজন নেট পরীক্ষায় বসবে, তার মধ্যে যে কোয়ালিফাইং মার্কস রয়েছে জেনারেল হিসেবে 40%, সেখান থেকে একটা আলাদা করে একটা পথ তৈরি করা হবে যে এদের থেকে এই 40% বা অ্যাভাব যারা মার্কস পেয়েছে তাদেরকে নিয়ে আলো। এদের মধ্যে টপ 6% কে নেট কোয়ালিফাইড বলে দেবে। এই টপ 6% যারা নেট কোয়ালিফাই করলো, তার মাত্র নিয়ার অ্যাবাউট 2%, মানে 2% হয় না, 1% সামথিং, 1.8% সামথিং জিআরএফ পাবে। এবার ভাবো সংখ্যায় কাউন্ট করলে কতজন আসছে। এবার এটা এতগুলো সাবজেক্ট, এতগুলো ক্যাটাগরির মধ্যে রয়েছে। তাই এই জায়গাকে এতটা অবহেলা করো না। অর্থাৎ তোমাকে নেট সার্টিফিকেট দেবে বা জিআরএফ এর একটা সার্টিফিকেট দেবে, তাহলে তুমি জেনে রেখো তোমাকে খুব ভালো করে ঝাঁকিয়ে বাজিয়ে নাড়িয়ে দেখে নেবে যে তুমি ঠিকঠাক সুর তাল ছন্দে নাচতে পারো কিনা। তাই এই জায়গাগুলো থেকে বেরিয়ে এসো। এই কমন পাওয়া যায়, সাজেশন হয়, কিছু পিডিএফ নোটস বাজার চলতে বিক্রি হচ্ছে, ওইখান থেকে বেরিয়ে এসো। কিচ্ছু করতে পারবে না। আমাদের এই যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন তুমি যদি এখন নিয়ে বসো, কিচ্ছু কাজ করবে না। কাজ করবে কখন? তোমার যখন এই সাবজেক্ট সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে গেল, কোশ্চেন তারপর তোমায় কি দেবে, গাইড করবে যে কোন ধরনের বা কোন টাইপের কোশ্চেন আসে। এবার সেটা যতবার প্র্যাকটিস করবে, কারণ কোশ্চেন রিপিট হচ্ছে না। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, এই বছর ধরো কোন একটা সিকোয়েন্স দিয়ে দিল, বা ধরো কোন একটা ম্যাচিং দিয়ে দিল, কালামে কালাম বি এদের মধ্যে ম্যাচিং দিয়ে দিল। পরের বছর দেখবে যে ওই ম্যাচিং এর মধ্যে কোন একটা পয়েন্ট দিয়ে পরের বার কোশ্চেন করছে অ্যাসারশন রিজন দিয়ে। অর্থাৎ সবই এর মধ্যে রয়েছে, কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু পাল্টে যাবে। তাই কোশ্চেন কমন কোনো আসবে না। কিন্তু তুমি যদি বুঝে যাও, কারণ একটা সাবজেক্টের মধ্যে কি কি রয়েছে, 2, 4, 5, 10, 15, 20, 50টা পয়েন্ট। তারপরে যেগুলো রয়েছে, যে 50-এর পরেও কিছু না কিছু রয়েছে, কিন্তু সেগুলো ততটা আর গুরুত্বপূর্ণ না। আমি যদি 50-এর মধ্যে ঢুকতে পারি, আমি এটা এক্সাম্পল হিসেবে বলছি যে এতগুলো সাব টপিক, তাহলে আমি এর মধ্যে ঘুরলে সবকিছু আমার কভার হয়ে যাবে। এটা যখন তোমার কাছে তৈরি হয়ে যাবে, তারপরে কি টাইপের কোশ্চেন আসলো, কি আসলো, ওটা তোমার কাছে আর তখন ম্যাটার করবে না। কিন্তু তুমি নিজেই তৈরি নও, তোমার কাছে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার নেই, অথচ তোমার কাছে ঘটা করে প্রচুর রয়েছে, কি বলে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে, প্রচুর বই রয়েছে, পিডিএফ রয়েছে, কি কাজে লাগবে? কি কাজে লাগবে? এমন কোনো ব্যাপার আছে রাত্রেবেলা
মাথা নিচে বই নিয়ে শুলে সব হয়ে যাবে, তাহলে কি কাজে লাগবে? তা আবারও বলছি, ওই ধারণা থেকে বেরিয়ে এসো। কারণ এখনো পর্যন্ত অনেকে ভাবে যে আমরা যেভাবে গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি করে গেছি এটাও বোধহয় সেই রকম একটা প্রসেস। আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ঠিক আকাশ আর পাতালের মধ্যে যতটা পার্থক্য ততটাই পার্থক্য রয়েছে। তুমি ওই সাবজেক্টের নাম শুধুমাত্র বলতে পারো হ্যাঁ এক রয়েছে, এই সাবজেক্টের নাম আমরা আমার মাস্টার ডিগ্রিতে এরকম একটা সাবজেক্ট ছিল, এখানেও আছে, এইটুকুই পার্থক্য। বাকি ফরম্যাট স্ট্রাকচার সব আলাদা। আমি তো বারবার বলছি এই এই মেন্টাল স্ট্রেংথ তৈরি করো যে তোমাকে 1.5 ঘন্টার ক্লাসে 150 খানা কোশ্চেন পড়তে হবে। 1.5 ঘন্টা বলছি, 3 ঘন্টা। 3 ঘন্টার একটা পরীক্ষায় ফার্স্ট পেপারে 50টা কোশ্চেন, সেকেন্ড পেপারে 100টা কোশ্চেন, 150 খানা কোশ্চেন। তুমি লাইফে যাবত এর আগে অনেক পরীক্ষা দিয়েছো। মাস্টার ডিগ্রিতে 4টে সেমিস্টার, গ্রাজুয়েশনে 6খানা সেমিস্টার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওদিকে স্কুলের প্রচুর পরীক্ষা। এমন একটা পরীক্ষা আছে যেখানে 150 খানা কোশ্চেন এসছে? আমাদের বলতো এমন একটা কোশ্চেন আছে, এই একটা পরীক্ষা আছে? তাহলে ফার্স্ট এই জায়গাগুলোকে তৈরি করো। যখন তুমি সমস্ত জায়গাগুলো রেডি থাকবে, অটোমেটিক তুমি পড়তে পারবে। পড়তে বসলে সেই পড়া হবে এবং তুমি বুঝতে পারবে যে আমি এগোচ্ছি। যে গতকাল ওইখানে দাঁড়িয়েছিলাম, আজ আমি 4 পা হেঁটেছি, 1 সপ্তাহে 40 পা হেঁটেছি, 1 মাসে 400 পা হেঁটেছি, এটা তুমি ফিল করতে পারবে। আদারওয়াইজ তুমি যতই পড়ো, যাই কিছু করে, মনে হবে আমি এক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছি, জায়গার পাল্টাইনি। এই সামান্য জায়গাগুলোকে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখলাম। আগামীকাল টিচিং অ্যাপটিটিউডের ক্লাস থাকবে। নেট ফার্স্ট পেপারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখান থেকে সবথেকে নাম্বার অফ কোশ্চেন যদি বলি ফার্স্ট পেপারে, তাহলে 1 নম্বর দাঁড়িয়ে রয়েছে টিচিং অ্যাপটিটিউড। সব থেকে বেশি কোশ্চেন আসবে টিচিং অ্যাপটিটিউড থেকে, সব থেকে বেশি কোশ্চেন আসবে। তো আগামীকাল টিচিং অ্যাপটিটিউডের ক্লাস থাকবে ঠিক রাত 8টা থেকে। অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। অনেকের সাথে এই সাবজেক্টটা প্রায় নতুন, অনেকের সাথে এই সাবজেক্টটা প্রায় নতুন বা একদম পড়ুনি, জানো না এই সম্পর্কে। গ্রুপে দেখো দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। জেনে রেখো, আবারও বলছি, এর পথ, এর জার্নি সব তোমার। যত দ্রুত সম্ভব এটা বোঝার চেষ্টা করো, এটাকে ফিল করার চেষ্টা করো, এটাকে ফিল করার চেষ্টা করো। কারণ আমি জানি না এরকম ব্যাপারগুলো কজন এই ব্যাপারগুলো রিলেট করতে পারবে। আমি কয়েকটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এখানে কেউ আছো গান শেখো বা কোনো বাদ্যযন্ত্র, বা কেউ বডি বিল্ডিং এর জিমে যাও, এরকম টাইপের, দেখবে ওই সব জায়গাতে এই কথাগুলো বলার চেষ্টা করে ফিল করো। তুমি যখন বডি বিল্ডিং এর জন্য যাচ্ছ, যে চেস্টের জন্য কোনো কিছু করতে যাচ্ছ, চেস্টের জন্য কি রোলারের উপর দিয়ে কোনো কিছু, তখনও তোমাকে যে জিমের ট্রেনার, যিনি ইনস্ট্রাক্টর, তিনি বলেন যে এইখানটায় ফিল করার চেষ্টা করো, এই জায়গাগুলোকে ফিল করার চেষ্টা করো, বাইসেপসে এই জায়গাগুলোকে ফিল করার চেষ্টা করো। তুমি একদিনে বুঝতে পারবে না, কিন্তু মানে ওটা বোঝানো যায় না ওইভাবে। দেখবে গান বা নাচের ক্ষেত্রেও ওই টিচার বোঝার চেষ্টা করে যে গানটা বারবার শোনো, ইউটিউবে শোনো, বাড়িতে এটা টেপ রেকর্ডার বা অন্য কিছু দিয়ে শোনো, ওটাকে গানটাকে ফিল করার চেষ্টা করো। আশা করি বোঝাতে পারছি কি বলতে চাইছি। তো এটা যতক্ষণ তোমার মধ্যে ফিলিংস এর ব্যাপারটা না আসবে না, মানে এটা ততক্ষণ তুমি নিজের করতে পারবে না। তো ফিল করার চেষ্টা করো। এই জার্নি তোমার, এখানে তোমাকে হেঁটে এই জার্নি কমপ্লিট করতে হবে। শুধু বাইরে থেকে কেউ গাইড করে দিতে পারে, এইদিকে যাস না, ওখানে কিন্তু রাস্তা বাঁক রয়েছে, ওখানে রাস্তা খারাপ, ওখানে বাঘের ভয় রয়েছে, এইটুকু হাঁটতে তোমাকেই হবে। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হবে টিচিং অ্যাপটিটিউড ক্লাসে। থ্যাংক ইউ, গুড নাইট।